ধরনের অ্যানিউপ্লোমি হচ্ছে, হতে পারে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইমা ইসলাম। বর্তমানে এনআইসিভিডিতে আছি ফেজের রেসিডেন্ট হিসেবে কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারিতে। আপনাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। শুরুতে একটু সরি প্রকাশ করে নিচ্ছি, দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমার ক্লাসটা একটু দেরিতে শুরু হয়েছে, একটু ইনকনভিনিয়েন্টের জন্য। সো আমি 2-3 মিনিট সময় নিচ্ছি যে আপনারা সবাই ক্লাসে একটু জয়েন করেন। এবং এক্সক্লুসিভ এডুকেশন এইডকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে ক্লাস নেওয়ার এই সুযোগটি করে দেওয়ার জন্য এবং হেল্প করার জন্য। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে যে ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে বা আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং ক্লাসটা শুরু হয়েছে। সবাই শুনতে পাচ্ছেন? কেউ কি রেসপন্স করবেন একটু? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। বেলিয়ান লাভ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বই, আমাদের সার্জারি বাইবেল বলা হয় অলমোস্ট। সরি, ইকো হচ্ছিল। সো এটাকে সার্জারির বাইবেল বলা হয়। তো বেলিয়ান ল্যাবের কিছু কিছু টপিক আছে যেগুলো খুবই পেইড একটা টপিক, এখান থেকে কোশ্চেন আসবেই। তো সেরকম একটা টপিকে আজকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই টপিকটা নিয়ে একটু ডিসকাস করার জন্য। আমি জানি আমার সামনে যারা আছেন তারা আমার চেয়ে আরো ভালো জানেন বা ভালো বুঝেন, তবে আমি চেষ্টা করব জাস্ট আপনাদেরকে এই জানা বোঝাটাকে একটু গুছিয়ে দেবার জন্য। আপনাদেরকে পড়াতে গিয়ে আমার অনেক কিছু শেখা হবে এবং আমার অনেক কিছু পড়া হবে। চলুন তাহলে আজকে আমরা শুরু করি আমাদের ব্রেস্ট চ্যাপ্টারটি। আচ্ছা, এই চ্যাপ্টারটাকে পড়ার আগে আমি কয়েকটা ভাগে ভাগ করতে চাই। যেমন আমরা ব্রড হেডিং যদি দিই, আজকে আমি জানি না আমার কেন প্রবলেম করছে আমার এই ড্যাশ বক্সটায়। তো আজকে আমরা পড়বো হচ্ছে ব্রেস্ট। আচ্ছা, আই এম সো সরি যে আমার এই ড্যাশবোর্ডে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে তাহলে মুখে বলে দেই যে ফার্স্টে আমরা ভাগ করেছি যে আমরা হচ্ছে সার্জিক্যাল অ্যানাটমি পড়বো। থুরো অ্যানাটমিটা লাগবে না, সার্জিক্যাল অ্যানাটমি পড়বো। নেক্সট আমরা পড়বো হচ্ছে যে ডিজিজ কি কি আছে ব্রেস্টের, ইম্পর্টেন্ট যে ডিজিজ গুলো। তারপরে আমরা পড়বো হচ্ছে ইনভেস্টিগেশন কি কি লাগে আমাদের এই ডিজিজ গুলো ডায়াগনোসিস করতে এবং কখন কোন ডায়াগনোসিস করার জন্য আমাদের ইনভেস্টিগেশনটি লাগবে।
তারপরে আমরা পড়বো যে কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট নিয়ে একটু পড়বো, এবং এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে। তারপর কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট থেকে আমরা কোনটা কমন, কোনটার জন্য ট্রিটমেন্ট কি, সেগুলো পড়বো, এবং অবশ্যই ব্রেস্টের প্যাথোলজিটা পড়বো এবং অর্গানিজম গুলোও জানবো। এবং অবশ্যই আমি আপনাদেরকে দাগিয়ে দিব যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট। কোনো জায়গায় যদি মিস হয়ে যায় আপনারা কাইন্ডলি এখানে টেক্সট দিবেন, এবং আমি আশা করবো ক্লাসটা একটা ইন্টারেক্টিভ ক্লাস, যদি একটা ওপেন সেশন ক্লাস, আমি আশা করবো যে আপনারা কোয়েশ্চেন থ্রু করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোথায় কোথায় আমি গ্যাপ রেখে যাচ্ছি বা মিস করে যাচ্ছি। এবং আমি আবারও সরি বলছি যে আমার আজকে ড্যাশবোর্ডটা কাজ করছে না, আমার হোয়াইট বোর্ড কাজ করছে না। তো আশা করবো আমি আপনাদেরকে মুখে বলে দেওয়ার জন্য, এবং পরবর্তী যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে কোয়েশ্চেন পুল করবেন, আমি এটাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো ফার্স্টে আমি বলেছি যে আপনাদেরকে অ্যানাটমিটা আমি কভার করব। তো ব্রেস্টের অ্যানাটমি থেকে আমাদের খুব বেশি কিছু আসে না। আমরা সবাই জানি যে ব্রেস্ট হচ্ছে একটা মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড। এই মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড যে ব্রেস্ট, এটা কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন ছিল, এবং এটা ট্রু অর ফলসও অনেক সময় যে কোনো এক্সামেই চলে আসে যে ব্রেস্ট একটা মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড। আচ্ছা, নেক্সট যদি আমরা একটু ছবিটার দিকে তাকাই, ব্রেস্টের সম্পর্কে, অ্যানাটমি সম্পর্কে আমরা সবাই জানি, তবে আমি জাস্ট একটু রিক্যাপ করব। এই যে আমি হোপফুলি যে আপনারা আমার কার্সারটা দেখতে পাচ্ছেন। তো ফার্স্টের লাইনটা আপনারা একটু দাগায় নেন, যেখানে লেখা আছে যে ব্রেস্টটা 2 to 6 রিব পর্যন্ত এক্সটেন্ড করে, এবং এটা একটা ল্যাটারাল বর্ডার অফ দ্য স্টার্নাম টু দ্য অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন। সো ব্রেস্টের যদি আমরা একটু দেখি যে রিব যদি আমরা কাউন্ট করি, দেখবো 2 to 6 রিব পর্যন্ত আছে। রিব যদি কাউন্ট করি, এটা স্টার্নামের ল্যাটারালি থেকে, এবং এটা কতটুকু পর্যন্ত থাকছে, অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন পর্যন্ত। আমি আপনাদের জন্য ছবি ব্রেস্টে নামিয়ে আনার চেষ্টা করেছিলাম। যদি আমরা দেখতে চাই, এই যে যদি এটা আমরা ধরি যেটা স্টার্নামের মিড পয়েন্ট, সেখান থেকে যদি আমরা কাউন্ট করে আসি, এই যে রিবস যদি কাউন্ট করা এখানে সিস্টেম আছে, যেটা আমরা ম্যানোব্রিয়াম স্টার্নে যে এটাকে বলি, সেখানে পরে যে অংশটুকু যেখানে হচ্ছে আমাদের স্টার্নামের সাথে লাগানো, সেটাকে আমরা জানি অ্যাঙ্গেল অফ লুইস। তারপর থেকে আমাদের শুরু হয় যে সেকেন্ড রিব। তো সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স পর্যন্ত দেখি যে আমরা এক্সটেনশন, এবং হচ্ছে অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন পর্যন্ত হচ্ছে এটা বিস্তৃত। আচ্ছা, এইটুকু লাইন দাগায় ফেললেই হবে। তারপরে আমরা জানি যে এটা একটা মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড, আমরা এটা বলেছি। অনেক সময় দেখা যায় যে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট থাকে, যখন মাস্টেক্টমি করা হয়, হোল ব্রেস্ট রিমুভ করা হয়, তখন আমরা জানি যে এটা একটা মাসেল খুবই ইম্পর্টেন্ট, যে মিডল্যান্ড টু দ্য এজ অফ দ্য ল্যাটিসিমাস ডরসি, পোস্টেরিয়রলি ল্যাটিসিমাস ডরসি মাসেল থাকে। সো এই লাইনটি একটু আপনারা দাগায় নেবেন। যে মেমোরি গ্ল্যান্ডের এক্সটেনশন আমরা পড়লাম, এবং ইম্পর্টেন্ট মাসেল যেটা পোস্টলে থাকে, ল্যাটিসিমাস ডরসি। আচ্ছা, নেক্সট আমরা খুব বেশি পড়বো না, তবে যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট শুধু সেই জিনিসটাকে আমি টাচ আপ করার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখি যে অ্যাক্সিলারি টেইল। অ্যাক্সিলারি টেইল একটা সার্জিক্যাল ইম্পর্টেন্সের একটা জিনিস, আমরা সবাই জানি। যেমন এই জিনিসটা অনেক সময় দেখা যায় যে অনেকের এক্সিলাতে এক্সটেন্ড করে যায়, নামেই আছে অ্যাক্সিলারি টেইল, এবং এক্সটেন্ড করে যায়, এবং সেটা দেখা যায় যে অনেক সময় আমাদেরকে একটা মিসগাইড করে লিম্ফ নোড হিসেবে বা লাইপোমা হিসেবে, কিন্তু আসলে এটা হচ্ছে এক্সিলারি টেইল। এই যে এখানে একটা লাইন আছে, আপনারা দাগায় নেন যে এ ওয়েল ডেভেলপড এক্সিলারি টেইল ইজ সামটাইমস mistaken for a mass of enlarged lymph nodes or a lipoma. enlarged lymph node or lipoma কে একটা মিক্সটাকেন করা হয়, এবং এক্সিলারি লিম্ফ নোডটা থাকে। এবং যারা প্রিমিনস্ট্রুয়াল সময়টাতে যখন দেখা যায় যে বডিতে হরমোনাল উইথড্রগুলো স্টার্ট আপ হয়, এবং ডিউরিং ল্যাকটেশনাল পিরিয়ডে কিন্তু এই জায়গাটা একটু আমরা দেখি যে অ্যাক্সিলারি এই জায়গাটা একটু এক্সটেন্ডেড থাকে, সেটা হচ্ছে অ্যাক্সিলারি টেল, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে পালপেবল থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যদি ব্রেস্টের বেসিক স্ট্রাকচারটা যদি তাকাই, যে ব্রেস্টের মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো লোবিউল আছে, ল্যাক্টিফারাস ডাক্ট এন্ড অ্যাম্পুলা আছে। এই যে অ্যাম্পুলা হচ্ছে গিয়ে স্ফীত যে অংশটা, ডাল্টের যে পোর্শনটা, সেটাকে আমরা বলতেছি যে লোবিউল থেকে ল্যাক্টিফারাস ডাক্ট দিয়ে অ্যাম্পুলাতে ওপেন করছে, এবং সবগুলো অ্যাম্পুলা পরবর্তীতে হচ্ছে কি অ্যারিওলাতে ওপেন করছে। সো এই যে ব্রেস্ট লোবিউল, সেখান থেকে বের হচ্ছে ডাকটিউল। এই যে ডাকটিউল গুলো আসছে, সেখান থেকে একটা হচ্ছে ডাল্টেড পোর্শন, সেটাকে বলতেছে অ্যাম্পুলা। এই ডাকটিউল গুলো আবার ডাক্ট ফর্ম করে, ল্যাক্টিফারাস ডাক্ট ফর্ম করে, ল্যাক্টিফারাস ডাক্টটা
অ্যাম্পুলাতে ওপেন করছে। সো আমরা যদি এখানে একটা ছবি দেখি, আমি ছবি বের করে রেখেছিলাম, এই ছবিটা আরো ভালো। আপনারা কি আমার এই ছবিটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, হোপফুলি এবার আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে আমি দেখাই, এই যে আমরা রিবস গুলো বলেছি, লাংস এর এদিকে সামনেই থাকতেছে যে রিবস গুলো। আচ্ছা, এই যে এটার সামনে আছে যে পেক্টোরালিস মাসেল গুলো, আমরা জানি যে পেক্টোরালিস ফাসারটির সাথেই হচ্ছে কি আপনার এই মেমারি গ্ল্যান্ড, সেপাসিয়াস মডিফাইড সেপাসিয়াস গ্ল্যান্ড। এই যে এখানে দেখতে পাচ্ছি যে সাসপেন্সরি যে লিগামেন্টটা আছে, এটা যে সাসপেন্সরি লিগামেন্ট অফ অ্যাশলি কুপার। এই যে আমরা ল্যাক্টিফেরাস ড্যাকটা দেখতে পাচ্ছি, ল্যাক্টিফেরাস ড্যাক যেটা হচ্ছে ল্যাক্টিফেরাস সাইনাস, এই যে একটা ডাইরেক্টেড পোর্শন, এই যে কতগুলো গ্ল্যান্ডের লোবিউল আছে সেগুলো থেকেই আসছে, এবং এখানে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, আমরা সবাই জানি। এই যে আমরা আরো যদি দেখি যে এখানে আরো চেস্ট ওয়াল, ব্লাড ভেসেল, এখানে টিউমারাস পোর্শন, সেটাতে আমরা পরে আসবো। আমরা সবাই ব্রেস্টের অ্যানাটমিটা কম বেশি জানি, তারপরেও জাস্ট আমি একটু রিক্যাপ করার চেষ্টা করেছি যেন একটু মনে থাকে আমাদের। যে মেমারি লোবিউল গুলো, মেমারি রিব থেকে হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল, এবং এখানে মেমারি লোবিউল, মেমারি ডাক্ট এবং ল্যাক্টিফেরাস ডাক্ট আলটিমেটলি নিপলে ওপেন করছে অ্যারেওলাতে। আচ্ছা, এই জিনিসটা আমরা সবাই জানি। এই জিনিসটা বলার কারণ এই জন্য যে এখানে কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে, যে ব্রেস্টের বেসিক স্ট্রাকচার ইউনিট কোনটা। মেমারি গ্ল্যান্ডের বেসিক স্ট্রাকচার ইউনিট হচ্ছে লোবিউল, ঠিক আছে? The number and size of the lobules vary enormously. They are most numerous in young women. Young womenদের সবচেয়ে বেশি পরিমাণ লোবিউল থাকে, এবং from 10 to over 100 lobules এই এমটি করে হচ্ছে via ductules into a lactiferous duct। এখানে থাকে 15 থেকে 20টা, প্রত্যেকটা lactiferous duct লাইন থাকে হচ্ছে কন্ট্রাক্টাইল মায়োপেথিলাল সেল দিয়ে, এবং is provided with a terminal ampulla and reservoir of milk or abnormal discharge. সো আমরা এই ছবিটা দেখে, আমি এই জন্যই বারবার আপনাদেরকে বলছিলাম যে কোনটা লোবিউল বোঝাচ্ছি, সেটা থেকে ডাক্ট কোথায় ওপেন করছে, সেগুলোর জন্য স্ট্রাকচারটা আমি ভালোভাবে প্রথমে আপনাদের দেখিয়ে নিয়েছি, যেন আপনারা মনে রাখতে পারেন যে 10 থেকে 100টার বেশি লোবিউল থাকে, যেগুলো হচ্ছে ল্যাক্টিফেরাস ডাক্ট ডাকটিলগুলো ল্যাক্টিফেরাস ডাক্ট ওপেন করে, আর সেখানে 15 থেকে 20টা থাকে। সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট এবং লার্নিংটাও ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে এখানে দাগানো আছে, সো আপনাদের সামনে যদি বেলিয়ান লাভ থাকে তাহলে আপনারা একটু দাগাই নেবেন, যে কন্ট্রাক্টাইল মায়োপেথিলাল সেল থাকে, সেটা খুব ইম্পর্টেন্ট, এবং এখানে টার্মিনাল অ্যাম্পুলা থাকে। আচ্ছা, তারপরে আমরা সবাই জানি যে ব্রেস্টের যে প্রোট্রুবারেন্সটা, এটা মেইনটেইন করে হচ্ছে লিগামেন্ট অফ অ্যাশলি কুপার। এটা হলো প্রজেকশন। এই যে আমরা যখন ব্রেস্টটা দেখি, ব্রেস্টটা যে প্রোট্রুডেড থাকে, এই যে এটা একটা শেপ থাকে, সেটাকে আমরা বলতেছি লিগামেন্ট অফ, এই যে লিগামেন্ট অফ অ্যাশলি কুপার। আচ্ছা, এটা হচ্ছে আমরা যদি দেখি যে এটা একটা ব্রেস্ট ফাইব্রাস টিস্যু দিয়ে এটা তৈরি, এবং the apex of the cones are attached firmly to the superficial fascia and therefore to the skin overlying the breast। মানে সুপারফিশিয়াল ফাসাটা যেটা থাকে চেস্ট ওয়ালের সাথে, স্কিনের সাথে এটা অ্যাডারেন্ট থাকে, এবং এই লিগামেন্টটা ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা জানি পদা অরেঞ্জ কার্সিনোমার সময় হয়, তখন কিন্তু লিগামেন্ট অফ অ্যাশলি কুপারকেই হচ্ছে গিয়ে ওরা অ্যাটাক করে, তখন দেখা যায় ইনভেট করে, তখন দেখা যায় যে আমরা পদা অরেঞ্জ বা অরেঞ্জ পিলিং এর মতো একটা স্ট্রাকচার পাই। সো লিগামেন্ট অফ কুপারসটা হচ্ছে স্কিন ওভারলাইন স্কিনের সাথে থাকে, এবং এটা সুপারফিশিয়াল একটা ফাঁসার সাথে অ্যাডজাস্টেড থাকে, এটা একটা ফাইব্রাস টিস্যু। সো আমরা লিগামেন্ট অফ
কুপার সম্পর্কে জানলাম। অ্যারিওলা সম্পর্কে নতুন করে কিছু এখানে বলবো না, জাস্ট এখানে একটা লাইনে আপনাদের মাথায় রাখতে হবে যে মন্টেগোমারি টিউবারকেল কাকে বলে, সেটা একটু আন্ডারলাইনিং করে রাখলে হবে, যেটা প্রেগনেন্সিতে থাকে এবং এখান থেকে কতগুলো সেবাম টাইপের সেবাম টাইপের সিক্রেশন হয়, যেটা হচ্ছে গিয়ে নিপল ক্র্যাকটাকে প্রিভেন্ট করে। আচ্ছা, নেক্সট আমরা যাব যে নিপলের ডাইরেকশনটা যদি আমরা একটু দেখি, যেটা পয়েন্টিং আউটওয়ার্ড। আচ্ছা, এখন ব্রেস্টের লিমফেটিক্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে 85% যেটা লিমফেটিক সেটা কিন্তু অ্যাক্সিলারি লিম্ফ নোডে ড্রেন করে। সো আপনারা একটু দাগিয়ে নেবেন, যেখানে লেখা আছে দ্য অ্যাক্সিলারি লিম্ফ নোড রিসিভস অ্যাপ্রক্সিমেটলি 85% অফ দ্য ড্রেনেজ। তাহলে আমরা যদি অ্যাক্সিলারি, যখন আমরা অ্যাক্সিলা পড়েছি আমরা অবশ্যই জানি যে অ্যাক্সিলারি লিম্ফ নোড যেগুলো আছে, ল্যাটারাল লিম্ফ নোড, এপিক্যাল আছে, যে লিম্ফ নোড গুলো আছে সেই লিম্ফ নোডের পজিশন গুলো আমরা হয়তো জানি। সো লিম্ফ নোডের পজিশন গুলো যেহেতু জানি, কারণ এখন কোশ্চেন আসতে পারে যে লিম্ফ নোডের এখানে সার্জিক্যাল ইম্পর্টেন্সটা কি। লিম্ফ নোডের সার্জিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে যখন ব্রেস্ট সার্জারি হয় তখন কোন লিম্ফ নোডটা সেন্টিনেল লিম্ফ নোড এবং কোন লিম্ফ নোড কতটুকু পর্যন্ত ফেলতে হবে, এটা একটা মার্কার হিসেবে কাজ করে। আচ্ছা, তার মানে এখানে যদি আমরা দেখি যে ব্রেস্টের যদি লিম্ফেটিক ড্রেনেজটা যদি আমরা একটু দেখে ফেলি, আচ্ছা, লিম্ফেটিক ড্রেনেজটা যদি আমরা দেখে ফেলি, এই যে আমাদের এখানে সবার সামনে নিটার আছে, এই যে আমরা যদি যে ভাগ করা আছে এই যে লিম্ফ নোড গুলা। সো এখন যদি আমরা যাই, এখানে বলা আছে ল্যাটারাল অ্যালং দ্য অ্যাক্সিলারি ভেইন। সো আমরা যদি এখানে দেখি যে ল্যাটারাল পোর্শনটা, এই যে ল্যাটারাল পোর্শনটা এদিকে কিন্তু অ্যাক্সিলারি ভেইন থাকে। সো ল্যাটারাল পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি অ্যালং দ্য অ্যাক্সিলারি ভেইন। সো আমাদের মনে রাখতে হবে ল্যাটারাল পোর্শনটা অ্যালং দ্য অ্যাক্সিলারি ভেইন। নেক্সট আছে অ্যান্টিরিয়র অ্যালং দ্য ল্যাটারাল থোরাসিক ভেসেল। আমরা যদি এখন এই ছবিটা দেখি যে অ্যান্টিরিয়র, এই যে এই পোর্শনটা হচ্ছে অ্যান্টিরিয়র, সো এই জায়গাটা হচ্ছে ল্যাটারাল থোরাসিক ভেসেল থাকে। আমরা সবাই জানি যে ইন্টারনাল মেমারি আর্টারি এই জায়গাটার মধ্যে থাকে, যেটাকে আমরা লিমারিমা নাম আছে। সো ইন্টারনাল মেমারি আর্টারি, লেফট ইন্টারনাল মেমারি, রাইট ইন্টারনাল মেমারি, সেটাকে আমরা লিমারিমা বলে থাকি। সো অ্যালং যে ভেসেল গুলো থাকে, এই যে অ্যান্টিরিয়র আমরা দেখতেই পাচ্ছি যে গ্রিন কালারের মার্ক করা, সেটা হচ্ছে অ্যান্টিরিয়র লিম্ফ নোড গুলা, যেটা আমরা বলতেছি যে অ্যালং দ্য ল্যাটারাল থোরাসিক ভেসেল। তার মানে ল্যাটারাল সাইডে যে পোর্শনটা থাকবে সেই জিনিসটা থাকবে হচ্ছে অ্যাক্সিলারি ভেইন বরাবর, এবং অ্যান্টিরিয়র যে পোর্শনটা থাকবে সেটা থাকবে হচ্ছে গিয়ে যে ভেসেল গুলা থাকে মেমারি ভেসেল গুলো সেটা বরাবর, ল্যাটারাল থোরাসিক ভেসেল যেটা সেটা। আচ্ছা, পোস্টিরিয়র অ্যালং দ্য সাবস্ক্যাপুলার ভেসেল। সো পোস্টিরিয়র যেই ইয়েগুলো থাকবে, আমরা এই ছবিটা যদি দেখি, এই যে এই ছবিটার মধ্যে আরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে অ্যান্টিরিয়র, তারপর হচ্ছে অ্যাক্সিলারি লাইন বরাবর পোস্টেরিয়র সাইডে যে লিম্ফ নোড গুলো থাকবে, পোস্টেরিয়র লিম্ফ নোড গুলো হচ্ছে পোস্টেরিয়র লিম্ফ নোড অ্যালং দ্য সাবস্ক্যাপুলার ভেসেল, মানে সাবস্ক্যাপুলার যে ভেসেল গুলো থাকে এই যে এদিক এই বরাবর থাকে, সেখানে হচ্ছে অ্যালং দ্য সাবস্ক্যাপুলার ভেসেল, মানে যে স্ক্যাপুলারটা উপরের দিকে আছে তার নিচে যেগুলো থাকে সেগুলোকে আমরা সাবস্ক্যাপুলার ভেসেল বলছি, এবং সাবস্ক্যাপুলার ভেসেল বরাবরই থাকতেছে আমাদের পোস্টেরিয়র গুলো। তার মানে আমাদের মুখস্থ হয়ে গেল অ্যান্টিরিয়র গুলো কোথায় থাকবে, ল্যাটারাল গুলো কোথায় থাকবে এবং পোস্টেরিয়র গুলো কোথায় থাকবে, এবং আমরা তিনটা ধাপে বলতে পারবো। আপনারা কি আমার সাথে আছেন? কেউ কি কোনো কমেন্টস করবেন, তাহলে আমি বুঝতে পারবো। যে ক্লাসে সবাই জয়েন করেছেন বা কেউ ক্লাস দেখছেন,
রেসপন্স না করলে তো তখন ক্লাস নিয়ে তো আমি একটু ডিসকমফোর্ট ফিল করব। আচ্ছা, তাহলে আমরা তিনটা আশা করি যে আমরা মুখস্থ করে ফেলেছি, anterior, lateral and posterior. Now next হচ্ছে central. Centralটা হচ্ছে embedded in the fat in the central, মানে সেন্টারে থাকবে axillar. Interpectoral, a few node lying between the pectoralis major and minor. Pectoralis major এবং minor মাসেলের মাঝখানে কতগুলা ইন্টারপেক্টোরাল গ্রুপ থাকে, লিম্ফ নোডের গ্রুপ থাকে, সেখান থেকে হচ্ছে ইন্টারপেক্টোরাল গ্রুপ, মানে হচ্ছে গিয়ে ফাঁকা জায়গার মধ্যে ইন বিটুইন টু মাসেল লেয়ারের মাঝখানে যে লিম্ফ নোড গুলো থাকে সেখানে হচ্ছে গিয়ে সাপ্লাই দিবে। আর লাস্টলি থাকে হচ্ছে অ্যাপিক্যাল। অ্যাপিক্যালটা হচ্ছে পেক্টোরালিস মাইনরের যে টেন্ডন থাকে কন্টিনেন্টাল ল্যাটারাল বর্ডারের সাথে, সেখানে হচ্ছে আমাদের সাপ্লাই দিবে। তাহলে আমরা বুঝে গেলাম, যদি আমরা লিম্ফ নোডটাকে যদি আমরা দেখি যে আমাদের এই জায়গাটা হচ্ছে গিয়ে ল্যাটারাল, এই জায়গাটা হচ্ছে অ্যান্টেরিয়র, তারপরে হচ্ছে আমরা পোস্টেরিয়র পাবো, তারপর হচ্ছে সেন্টার পাবো, এপিক্যাল কিছু পোর্শন পাবো, আর কিছু সাবস্ক্যাপুলার লিম্ফ নোডের ওই জায়গাটায় আমরা কিছু পাবো, যেটা হচ্ছে আমরা ইন্টারপেক্টোরাল বলছি। ইন্টারপেক্টোরাল কিছু পাবো আর পোস্টেরিয়র পাবো। তাহলে আশা করি যে আমাদের মনে থাকবে যে আমরা আসলে বুঝতে চাচ্ছি যে কোথাও কোথাও লিম্ফ নোড থাকে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, ব্রেস্ট সার্জারির জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কি জানি যে সেন্টিনেল লিম্ফ নোড কাকে বলে? এটাকে আমাকে কেউ বলতে পারবেন যে সেন্টিনেল লিম্ফ নোড কাকে বলে? আচ্ছা, আরেকটা জিনিস, যে ব্রেস্টের লিম্ফ নোড গুলা কিন্তু এক ব্রেস্টের সাথে কিন্তু অপর ব্রেস্টেরও লিম্ফ নোডে কিন্তু মানে কানেকশন থাকে, কন্টিনিউটি থাকে। আর এক্সিলারি লিম্ফ নোড গুলোর সাথে কিন্তু অন্যান্য যে সুপ্রাক্লাভিকুলার আশেপাশে যে লিম্ফ নোড গুলো থাকে, যে সুপ্রাক্লাভিকুলার, সাবক্লাভিয়ান, লিম্ফ ট্রাঙ্ক, সেগুলো কিন্তু কন্টিনিউশন থাকে। তো এক জায়গায় যদি লিম্ফ নোডটাতে হচ্ছে গিয়ে মেটাস্টাসিস হয়, তখন কিন্তু নেক যেই লিম্ফ নোড গুলো থাকে ওখানে কিন্তু মেটাস্টাসিস হওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, এখন আমরা সবাই জানি যে সেন্টিনেল লিম্ফ নোডটা কি, যে প্রথম যে লিম্ফ নোডটাতে অ্যাটাক হয়, মেটাস্টাসিস ঘটে, সেটাকে আমরা সেন্টিনেল লিম্ফ নোড বলে। সেখানে লেখা আছে, আপনি একটু দাগিয়ে নেবেন, যে সেন্টিনেল নোড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফার্স্ট লিম্ফ নোড ড্রেনিং দ্য টিউমার বেয়ারিং এরিয়া অফ দ্য ব্রেস্ট। দ্য ইম্পর্টেন্স অফ দ্য সেন্টিনেল নোড ইজ, আচ্ছা এটা পরে ডিসক্রাইব করেছে ওরা, তবে আমরা জানি যে সেন্টিনেল লিম্ফ নোডের ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমরা মেটস হয়েছে বা কোন লিম্ফ নোডটা আমরা ফেলবো এই সময়, ব্রেস্ট সার্জারির সময় ক্যান্সার সেলের সাথে, সেটা হচ্ছে সেন্টিনেল লিম্ফ নোড। আচ্ছা, আর এখানে ইন্টারনাল ম্যামার লিম্ফ নোড গুলা সবচেয়ে কম থাকে। সো ব্রেস্টের ইনভেস্টিগেশন কি কি হবে সেটা আমরা পরে জানবো। আমরা আগে এখন জানবো যে ব্রেস্টের কিছু প্যাথোলজি সম্পর্কে জানবো। ব্রেস্টের প্যাথোলজি সম্পর্কে আমাদের জানতে হবে, ব্রেস্টের ডিজিজ সম্পর্কে জানতে হবে, এবং ব্রেস্টের যে কি কি ডিসচার্জ গুলো আছে সেটা আমাদের জানতে হবে। সো আমরা একটু যদি দেখে নেই যে ব্রেস্টের ডিসচার্জ গুলো কি কি থাকে, সেগুলো খুব ইম্পর্টেন্ট কিছু। আমরা সবাই জানি যে আমাদের পিউবার্টিতে কিছু ডিসচার্জ হয়, জাস্ট আফটার বার্থে কিছু ডিসচার্জ হয়, সেটা আমরা জানি। সো এখানে একটা বেলিয়ান লাভের ছক আছে, বক্স নাম্বার 53.1। এটা খুব ইম্পর্টেন্ট একটা বক্স, যে বক্স থেকে কোশ্চেন আসে। সো এখানে যদি আমরা দেখি যে ডিসচার্জ ফ্রম দ্য নিপল, এখন কালারের উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা অনেকটা সময় অ্যাডজাস্ট করতে পারি, এবং আমাদের অনেক কাছে মনে হতে পারে যে এত কিছু পর আমরা মনে রাখবো কিভাবে। সো আমি আপনাদেরকে মনে হয় যে ক্লাসে কিছুটা মুখস্থ করার দেওয়ার চেষ্টা করেছি। আমরা অলরেডি যদি একটু রিক্যাপ যাই, পড়ার মাঝে মাঝে আমি একটু রিক্যাপ যাব, যেন আপনাদের মাথায় ব্রেন স্টর্মিং হয়। যে ব্রেস্টের অ্যানাটমিটা আমরা পড়েছি, ব্রেস্টের লিম্ফ নোডটা আমরা পড়েছি, তো এখন আমরা এসেছি ব্রেস্ট থেকে যে ডিসচার্জ গুলো হয় সেগুলা কালার বেসিস করে আমরা যেন ডায়াগনোসিস করতে পারি। যেমন আমাদের কিছু ডিসচার্জ হয়, একটা সিঙ্গেল ডাক থেকে ডিসচার্জ হতে পারে, আর ডিসচার্জের কালার একটা ভ্যারি করে, যেমন ডিসচার্জ ফ্রম আ সিঙ্গেল ডাক যদি ব্লাড স্টেইন হয়, যদি সেরা স্টেইন হয়। আচ্ছা, ব্লাড স্টেইনে প্রথমে আমাদের মাথায় আসবে ইন্টারডাক্টাল প্যাপিলোমা, ইন্টারডাক্টাল কার্সিনোমা এন্ড ডাক্ট অ্যাক্টাসিয়া, মেমারি ডাক্ট অ্যাক্টাসিয়া। আর সেরাস কালেকশনের ক্ষেত্রে হতে পারে ফাইব্রোসিস্টিক ডিজিজ, ডাক্ট অ্যাক্টাসিয়া, কার্সিনোমা। আমরা আস্তে আস্তে সবগুলো ডিজিজে আসবো। আচ্ছা, ডিসচার্জ গুলো পড়িয়ে নেওয়ার কারণ এজন্য, যখন এই ডিসচার্জের কালার বলবো আপনারা যেন ডিজিজ গুলো পড়ার সময় মনে রাখতে পারেন যে কোনটা কোন ডিজিজ। সো তাহলে যদি আমরা দেখি যে ডিসচার্জ ফ্রম দ্য নিপল,
যদি সারফেস থেকে কোনো ডিসচার্জ, আমরা যদি দেখি যে জায়গাটা হচ্ছে স্কিনের, আমরা দেখলাম স্কিন কন্ডিশন চেঞ্জ আছে, এক্সিমাটাস একটা টাইপ ভ্যারি আছে, রেডনেস আছে, ইচিং আছে, তখন আমরা বুঝবো যেটার সাথে প্যাজেজ ডিজিজ থাকতে পারে। এছাড়া নর্মাল এক্সিমা, সোরিয়াসিস, তারপর হচ্ছে রেয়ার কজেস ক্যাঙ্কার, বিভিন্ন স্কিন লিশন অনেকের ব্রেস্টে থাকতে পারে। তো সেখান থেকেও কিন্তু একটা ইনফেক্টেড হয়ে একটা ডিসচার্জ থাকতে পারে। তবে এই যে সিঙ্গেল ডাক্ট আমরা পড়েছি ব্রেস্ট অ্যানাটমিতে, যে ডাক্ট গুলা যে ওপেন করে, সে একটা ডাক্ট থেকে যদি আমরা যদি ব্লাড স্টেইন কিছু পাই, তখন আমরা মনে রাখবো যে একটা প্যাপিলোমা, ম্যামারি ডাক্ট অ্যাক্টেশিয়া, ইন্টারডাক্টাল কার্সিনোমা। আচ্ছা, যদি সেরাস কোনো কিছু হয়, তখন আমরা মনে রাখবো যে ফাইব্রোসিস্টিক ডিজিজ, ডাক্ট অ্যাক্টেশিয়া, কার্সিনোমা। একটা ডাক্ট। এখন দেখলাম যে অনেকগুলো ডাক্ট ওপেনিং এবং সেখান থেকে বিভিন্ন রকম জিনিস আসতেছে। যেমন ব্লাড স্টেইন হলে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে অনেকগুলা ডাক থেকে আসতেছে, তার মানে হচ্ছে কার্সিনোমা হইতে পারে, ম্যামারি ডাক্ট অ্যাক্টেশিয়া হইতে পারে, ফাইব্রোসিস্টিক ডিজিজ হইতে পারে। আচ্ছা, যদি একটা পুরুলেন্ট ডিসচার্জ হয়, যে কোনো কিছু পুরুলেন্ট ডিসচার্জ মানে হচ্ছে ইনফেকশন। যদি ব্ল্যাক অর গ্রিন হয়, মাথায় রাখতে হবে ম্যামারি ডাক্ট অ্যাক্টেশিয়া। যদি সেরাস টাইপের হয়, তখন আমাদের মাথায় রাখতে হবে ফাইব্রোসিস্টিক ডিজিজ, ডাক্ট অ্যাক্টেশিয়া, কার্সিনোমা। অ্যান্ড রেয়ার কেসে মিল্ক সিক্রেশনে তো বুঝতে হবে যে ল্যাকটিং মাদার বা তার হয়তো গ্যালাক্টোরিয়া হচ্ছে। সো আমি আশা করি আপনাদের এই জিনিসটা মনে থাকবে। এবং কিছু জিনিস, হাইপোথাইরয়েডিজম, পিটুইটারি টিউমার, হাইপারপ্রোলেকটিনিমিয়া, সেখানে গ্যালাক্টোরিয়া হতে পারে। ডিসচার্জটা দেখে আমরা বুঝতে পারি যে তার আসলে কোন ধরনের ডিজিজ হয়েছে। আচ্ছা, গেল, আমরা ব্লাড ডিসচার্জ পড়ে ফেললাম। তো এখন আমরা আসবো যে ব্রেস্টের ডিজিজ গুলো সম্পর্কে আমরা আগে একটু জেনে নিব, তারপরে আমরা প্যাথোলজিতে যাব। সো ব্রেস্ট ডিজিজ যেগুলো, তার মধ্যে যদি আমরা দুই ভাগে ভাগ করে নেই, বিনাইন ব্রেস্ট ডিসঅর্ডার এন্ড হচ্ছে ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার। আচ্ছা, বিনাইন ব্রেস্ট ডিসঅর্ডারটা আমাদেরকে ভালো করে পড়তে হবে এবং কার্সিনোমাটাও পড়তে হবে। তো বিনাইন ব্রেস্ট ডিসঅর্ডারের মধ্যে আমরা এটা কতগুলো হেডিং দিব, যে কনজেনিটাল ডিসঅর্ডার, জন্ম থেকেই তার ডিজিজটা আছে, ইনজুরি রিলেটেড, ইনফ্লামেশন আর ইনফেকশন রিলেটেড। সো আমরা সবাই ইনফেকশন আর যদি আমরা নিচ থেকে উপরের দিকে যাই, আমরা সবাই জানি যে ইনফ্লামেশন আর ইনফেকশন রিলেটেড যে ডিজিজ গুলো হতে পারে, তা আমরা সবাই জানি যে প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন গুলা, যে ওখানে আমরা জানি যে ল্যাকটেশন অ্যাবসেস খুবই খুবই কমন। আমাদের অনেক পেশেন্ট আমরা পাই আউটডোরে, সার্জিক্যাল ইউনিটে হোক বা গাইনি পোস্ট অপ গাইনি ওয়ার্ড গুলোতে আমরা দেখি যে বেবি হওয়ার পরে অনেক মায়েরাই হচ্ছে আসেন তাদের এই প্রবলেমটা নিয়ে, ল্যাকটেশনাল অ্যাবসেস, তারপর হচ্ছে গ্যালাক্টোসিল, সেখানে মিল্ক জমে জমে কতগুলো পকেটের মতো হয়ে থাকে, প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন। আর একটা হচ্ছে অ্যাব্রেশন অর নর্মাল ডিফারেন্সিয়েশন এন্ড ইনভলিউশন, মানে নর্মাল কন্ডিশনের মধ্যেই তার একটা ইনফ্লামেটরি চেঞ্জ আছে। কি কি হতে পারে? ফাইব্রোঅ্যাডেনোমা হতে পারে, যেটাকে আমরা ব্রেস্ট মাউস বলি। এখানে একটা সিম্পল সিস্টিক ইনক্লুশন হতে পারে, একটা ডাক অ্যাক্টেশিয়া হতে পারে, অথবা পেরিডাক্টাল ম্যাস্টাইটিস হতে পারে, সাইক্লিক নডুলারিটি এন্ড মাস্টালজিয়া। একটা মাস্টালজিয়া হতে পারে, সেটা সাইক্লিক মাস্টালজিয়া হতে পারে, মেনস্ট্রুয়েশন রিলেটেড মাস্টালজিয়া হতে পারে, অথবা একটা নোডুলার স্ট্রাকচার ডেভেলপ করতে পারে, নোডুল নোডুল হয়ে আছে, এটা সাইক্লিক নোডুলারিটি, যেটা পিরিয়ডের সময় অনেকের হতে পারে, অথবা এমনিও বিনাইন একটা ডিজিজ, এটা এছাড়া এমনিও অনেকে হতে পারে। ইডিওপ্যাথিকও কিছু হতে পারে, সিস্ট হতে পারে, আমরা বলে দিলাম। ইনফ্লামেশনটা আমাদের মনে থাকবে। ইনজুরি, ইনজুরি রিলেটেড কি হতে পারে? আমরা সবাই জানি যদি ইনজুরি হয়, সেখানে হচ্ছে ফ্যাট নেক্রোসিস একটা টার্ম আছে, সেখানে হেমাটোমা ডেভেলপ করতে পারে, হেমোরেজ, হেমাটোমা হতে পারে, আর ফ্যাট নেক্রোসিস হতে পারে যদি ইনজুরি রিলেটেড কোনো ডিজিজ হয়। আর যদি বিনাইন ডিসঅর্ডার কনজেনিটাল হয়, কনজেনিটাল যে কোনো জিনিস হতে পারে, কি নিপল ইনভার্টেড থাকতে পারে, একটা ব্রেস্ট না থাকতে পারে, একটা ব্রেস্ট বেশি থাকতে পারে, তারপরে হচ্ছে আদার সেবাসিয়াস সিস্টেম, আদার স্কিন কন্ডিশনটা একটু ডিফারেন্ট হতে পারে, পিউবার্টি রিলেটেড চেঞ্জ আসতে পারে। সো এখানে যদি কনজেনিটাল ডিসঅর্ডার গুলো দেখি, ইনভার্টেড নিপল, সুপারনিউমারি ব্রেস্ট আর নিপলস, নো ব্রেস্ট ডিসঅর্ডারস ইনক্লুডিং টিস ডিজিজ, তার কোস্টোকন্ড্রাইটিস হতে পারে। অনেক সময় দেখা যায় যে কন্ড্রিয়াম, আমাদের যে কোস্টোকন্ডিয়াম গুলো থাকে, সেখানে হচ্ছে গিয়ে ইনফ্লামেশন হচ্ছে, সেবাসিয়াস সিস্ট আর আদার স্কিন কন্ডিশন। সো বিনাইন ব্রেস্ট ডিসঅর্ডার যদি আমরা দেখি, তাহলে কনজেনিটাল ডিসঅর্ডার, ইনজুরি, ইনফ্লামেশন অ্যান্ড ইনফেকশন। সো তাহলে আমরা জানলাম যে ব্রেস্টের বিনাইন ডিজিজ গুলো কি হতে পারে। এখন আমরা যদি ম্যালিগন্যান্ট ডিজিজ গুলোতে যাই, এখানে আমরা দেখব
আচ্ছা, বিনাইন ব্রেস্ট ডিজিজের আগে এখানে আমরা বই দেখতে পাচ্ছি যে এই বইয়ে রিলেটিভ রিস্ক কোন কোনগুলো আছে সেগুলো দিয়েছে। তো আমরা আগে একটু পড়তে পড়তে যাব নাকি আগে আমরা ডিজিজ গুলোতেই চলে যাব সেটা আমি একটু ঠিক করছিলাম। সো এখানে আবার আছে যে দেখেন, ঠিক আছে, আমি ডিজিজের নামগুলো আগে পড়ে যাই, তারপর আমরা যাব। সো আমি পড়াটার কাছে কতগুলো হেডিং দিয়েছিলাম। অ্যানাটমি পড়েছি, এর মধ্যে আমরা খুব ইম্পর্টেন্টলি লিম্ফ নোডটা ইম্পর্টেন্ট আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি। তারপর হচ্ছে ব্রেস্টের যে ডিজিজ ডিসচার্জ গুলো ডিপেন্ড করে কি কি ডিজিজ হতে পারে সেগুলো আমরা পড়েছি। বিনাইন ব্রেস্ট ডিজিজ কি কি আছে সেগুলো পড়েছি। এখন আমরা পড়বো হচ্ছে malignant breast disease. তো সেটার মধ্যে আমরা দেখবো যে ডাক্টাল কার্সিনোমা is the most common variant with lobular carcinoma occurring in up to 50% of cases. So কেউ যদি বলে যে most common breast disease কোনটা, সেটা আমরা বলবো ডাক্টাল কার্সিনোমা। লোবুলার কার্সিনোমা একটা টাইপ, তবে লোবুলার কার্সিনোমাটা কম্পারেটিভলি কম হয়। এছাড়া আমরা জানি যে হিস্টোলজিক্যাল কিছু ভ্যারিয়েন্ট আছে, সাবটাইপ আছে। সেগুলো যদি আমরা দেখি যে কলয়েডন মিউসিনাস কার্সিনোমা, তারপরে হচ্ছে কি মেডুলারি কার্সিনোমা, এটা আপনি একটু দাগিয়ে রাখবেন যে rare histological variants usually carrying a better prognosis including colloid or mucinous carcinoma, তারপর whose cells produce abundant mucin, মানে মিউসিন প্রডিউসিং কার্সিনোমা। এটা কিন্তু আসে যে অনেক সময় দেখা যায় যে মিউসিন প্রডিউসিং কার্সিনোমা কি কি, এর মধ্যে কিন্তু ব্রেস্ট কার্সিনোমা একটা। তারপর মেডুলারি কার্সিনোমা, আমরা কি জানি যে মেডুলারি কার্সিনোমা কোথায় হয়? থাইরয়েডে কিন্তু মেডুলারি কার্সিনোমা হয়। সো আপনাদের এটা একটু মনে রাখতে হবে যে কিছু রেয়ার ব্রেস্ট কার্সিনোমাও হয়। মিউসিনাস কার্সিনোমা এটা কিন্তু ওভারিতেও হয়, মিউসিনাস কার্সিনোমা, কলয়েড ও মিউসিনাস কার্সিনোমা। তারপর হচ্ছে মেডুলারি কার্সিনোমা, যেটা আমরা জানি যে থাইরয়েডে হয়। তারপর সলিড শিট অফ লার্জ সেলস অফ ন্যাসিড মার্ক লিম্ফোসাইট, মেডুলারি কার্সিনোমা। আচ্ছা, তারপরে হচ্ছে ইনসিটু কার্সিনোমা, আমরা সবাই জানি যেটা বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে যায় না যে কার্সিনোমাটা, সেটাকে আমরা ইনসিটু কার্সিনোমা বলি। ইনসিটু কার্সিনোমা আমরা জানি যে ডাক্তার কার্সিনোমা ইনসিটু, লোবিউলার কার্সিনোমা ইনসিটু। আচ্ছা, তারপর টিউবুলার কার্সিনোমা আছে, ইনফ্লামেটরি কার্সিনোমা আছে, এটা প্রোগ্রেসিভটা, এটা খুবই হাইলি অ্যাগ্রেসিভ ইনফ্লামেটরি কার্সিনোমাটা। সো আমরা এখন মোটামুটি কার্সিনোমার নামগুলা জেনে গেলাম। তখন আমরা শুরুতে চলে যাই যে আমাদের স্টাডির মধ্যে যে আমরা আসলে যখন একটা ব্রেস্ট কার্সিনোমা যখন আমরা একটা সাসপেক্ট করব, তখন আমরা কি কি ডায়াগনোসিস করব, মানে কি কি আমরা ডায়াগনস্টিক টুল ইউজ করব। দ্য ইনভেস্টিগেশন অফ ব্রেস্ট সিম্পটমস। আমরা সবাই জানি যে ম্যামোগ্রাফি একটা নন ইনভেসিভ প্রসিডিউর, এটা খুবই গুড এবং সেফ একটা মানে ইনভেস্টিগেশন। এই যে আমরা একটা ম্যামোগ্রাফি দেখতে পাচ্ছি, ম্যামোগ্রাফিতে আমরা কি দেখব যে ব্রেস্টের ক্যালসিফিকেশন, মাইক্রো ক্যালসিফিকেশনের উপরে ডিপেন্ড করে কিভাবে কার্সিনোমা হয়। এবং কার্সিনোমাতে আমরা জানি যে ক্যালসিফিকেশনটা আমরা যে লোবিউল যে দাগ সেগুলো হচ্ছে আমরা দেখতে পাবো যে কোথায় কার্সিনোমাটা আছে। আরেকটা হচ্ছে যে এইজের সাথে সাথে ব্রেস্টের যে ডেন্সিটি সেটা আস্তে আস্তে কমতে থাকে, তখন ম্যামোগ্রাফিটা যদি করি আমরা মোর অ্যাকুরেট পাবো। তাহলে এটা আমরা এল্ডারলি যারা আছে তাদের জন্য আমরা ম্যামোগ্রাফি করব। আর যারা হচ্ছে ইয়াং এজ তাদের তো ব্রেস্টের ডেন্সিটি বেশি থাকে, তখন সেক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাম করে, ব্রেস্ট আলট্রাসোনোগ্রাম করে আমরা অ্যাসেস করতে পারি যে ওয়েদার দেয়ার ইজ সিস্ট অর এনিথিং এলস, এবং সেটা কি ম্যালিগনেন্ট অর বিনাইন, সেটা একটু আমরা গ্রোথটা কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারবো। সো আলট্রাসোনোগ্রামটা আমরা করবো মোর ইয়াঙ্গার এজ এবং অ্যাডাল্টদের জন্য আমরা ম্যামোগ্রাফি করব। দেন আসে হচ্ছে আরেকটা ডায়াগনস্টিক্স টুল, সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, যেটা হচ্ছে এমআরআই। এবং এমআরআই এর কিছু পয়েন্ট এখানে আছে, আমি আপনাদেরকে বলছি যে এই এমআরআইটা আমরা কেন করি, যাদের হচ্ছে মেইনলি করি যাদের বেস্ট প্রসেসেস বসানো থাকে, সেই ক্ষেত্রে আমরা এমআরআইটা ইভালুয়েশনের জন্য এমআরআইটা করে থাকি। যাদের হাই রিস্ক স্ক্রিনিং টুল হিসেবেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এমআরআইটা দিই, যেমন আলট্রাসোনোগ্রামের পরেও কিন্তু অনেক ক্ষেত্রে এমআরআইটা দেওয়া হয়। এবং যাদের বেস্ট কনজারভেটিভ সার্জারি আছে বা তারা হচ্ছে ক্যান্সার থেরাপি পেয়েছে, ক্যান্সার কেমোথেরাপি পেয়েছে, তাদের জন্য কিন্তু আমরা এটা করতে পারি। তারপরে হচ্ছে এটা যারা হাই গ্রেড ডাক্টাল কার্সিনোমা ইন সিটু থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারি না, এটা আমরা দেই। তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা কখন ম্যামোগ্রাফি করব, কখন আমরা আলট্রাসোনোগ্রাম করব এবং কখন এমআরআই করব। তার মানে ব্রেস্ট রিকনস্ট্রাকটিভ সার্জারি, তারপরে হচ্ছে যদি তার কোনো ব্রেস্টের প্রসেসেস বসানো থাকে, যারা হাই রিস্ক ওমেন থাকে একটা স্ক্রিনিং টুল হিসেবে আমরা করতে পারি, এবং ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, এই ক্ষেত্রে চারটা অপশনের ক্ষেত্রে আমরা এমআরআই করব।
আচ্ছা, গেল একটা হচ্ছে, এখন হচ্ছে নন ইনভেসিভ প্রসিডিউর গুলো আমরা বলে ফেললাম। এখন আসি আমরা ইনভেসিভ প্রসিডিউর। ইনভেসিভ প্রসিডিউরের মধ্যে আমরা কি কি করি? নিডল বায়োপসি, সাইটোলজি। আমরা সবাই জানি যে ডিসচার্জটা যেটা বের হচ্ছে, সেই ডিসচার্জটা নিয়েও কিন্তু আমরা অনেক সময় প্রেস করে সেখান থেকে সিএস বা সাইটোলজি স্টাডি করতে দিই। তারপরে হচ্ছে এখানে আবার দেখা যায় যে এখানে আবার একটা নিডল দিয়ে, একটা 21 সাইজের বা 23 সাইজের নিডল দিয়ে আমরা হচ্ছে ফ্লুইড অ্যাসপিরেট করে কিন্তু সাইটোলজি করতে পারি, যেটাকে আমরা নিডল বায়োপসি বলে থাকি। ফাইন নিডল বায়োপসি করে থাকি, এবং সেটাকে আমরা প্যাথোলজিতে পাঠিয়ে সেটা প্রত্যেকটা স্টাডি করে থাকি, যে প্রত্যেকটা এখানে কি ধরনের সেল আছে সেটা স্টাডি করি। এবং এফএনএসিটা খুবই র্যাপিড একটা হচ্ছে গিয়ে টুল, এবং খুব ইম্পর্টেন্ট একটা টুল। এবং এই এফএনএসি করে ব্রেস্টের অনেক কিছু আমরা ডায়াগনোস করতে পারি। যেখানে যে সোলিংটা, বেস্ট ম্যাসটা থাকে, সেখান থেকে যদি আমরা একটা সিম্পল একটা নিডল দিয়ে যদি সেখানের যে কালেকশন হোক বা মাস হোক, সেখান থেকে টিস্যু যদি নিয়ে আসি, সেখানে যদি সাইটোলজি স্টাডি করি, সেটা কিন্তু আমরা ডিস্টিংগুইশ করতে পারি এটা কি ম্যালিগন্যান্ট সেল নাকি বিনাইন। যদি বিনাইন হয় সেটা কি সিস্টিক জিনিস নাকি হচ্ছে গিয়ে এটা একটা ফাইব্রাস কন্ডিশন, সেই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি। সো এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা কস্ট এফেক্টিভ। অন্যান্য প্রসিডিউর, ইনভেসিভ প্রসিডিউরগুলোতে যেরকম টাকা লাগে, এফএনএসিতে ইউজুয়ালি টাকাটা খুবই কম লাগে। সো এটা কিন্তু এটা আবার আরেকটা প্রবলেম আছে, যেটা কিন্তু ফলস নেগেটিভিটিও হতে পারে। ফলস নেগেটিভ যে কোনো একটা স্যাম্পল এররও কিন্তু হতে পারে। এবং ইনভেসিভ, এখানে আরেকটা ফ্যালাসি আছে, আমরা সবসময় খেয়াল রাখবো যে এফএনএসিটা খুব কস্ট এফেক্টিভ হলেও এটা খুব ইজি টু পারফর্ম। এটা হচ্ছে কম খরচে মানুষজন করতে পারে, এবং আমরা একটা আইডিয়া পেতে পারি যেটা বিনাইন নাকি ম্যালিগনেন্ট। ইউজুয়ালি বিনাইন যে ডিজিজগুলো, সেখানে ক্ষেত্রে সিস্টিক নাকি হচ্ছে এটা একটা পুরুলেন্ট, বা এখানে কোনো পাজ আছে বা কোনো চেঞ্জ আছে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু পরবর্তী এটা কিন্তু আবার অনেক সময় আমাদেরকে একটা ফলস ধারণাও দিতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে ইনভেসিভ ক্যান্সার যেগুলো থাকে, ইনসিটু ক্যান্সার থেকে কিন্তু আমরা সেটাকে ডিস্টিংগুইশ করতে পারবে না। তখন কিন্তু আমাদের অবশ্যই 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 বায়োপসি করে সেটাকে কনফার্ম করতে হবে। সো লার্জ নিডল বায়োপসি উইথ ভ্যাকুয়াম সিস্টেম, এখানে এখন নতুন ধরনের সিস্টেম কিছু আছে, যে মাইক্রো ক্যালসিফিকেশন যেগুলো আছে, এক্সিশন করা যাবে। সেক্ষেত্রে হচ্ছে লাইন নিডল বায়োপসি করা হয়। তারপরে আমরা সবাই জানি যে কোর বায়োপসি গুলো আমরা করে থাকি। ফ্রোজেন সেকশন বায়োপসি কিন্তু আমরা ব্রেস্টের ক্ষেত্রে করে থাকি, যেটা কতটুকু মার্জিন, ক্যান্সারে কতটুকু মার্জিন আমরা রিমুভ করলাম, সেটার মাধ্যমে আমরা জানতে পারি। ডায়াগনস্টিক পারপাসও এটা আমরা করি। আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তো আমরা জেনে ফেললাম নন ইনভেসিভ প্রসিডিউর কি কি, ইনভেসিভ প্রসিডিউর কি কি, টু ডায়াগনোজ ব্রেস্ট ক্যান্সার অর টু ইভালুয়েট দ্য ব্রেস্ট। আচ্ছা, নেক্সট যেটা আমি বলবো যে ট্রিপল অ্যাসেসমেন্ট, নামই আছে ট্রিপল অ্যাসেসমেন্ট, তিনটে অ্যাসেসমেন্ট করতে হবে। এই যে আমরা এই ছকটা আছে, এই ছকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ছকটাকে পারলে আপনারা চোখের সামনে লাগাই রাখবেন। তিনটা জিনিস, ক্লিনিক্যাল, ইমেজিং, প্যাথোলজি, এই তিনটা জিনিসই কিন্তু আমি আপনাদেরকে এতক্ষণ বলে ফেললাম। যে ক্লিনিক্যাল কি, ক্লিনিক্যালি হচ্ছে ফার্স্ট সেলফ এক্সামিনেশন ইজ দ্য বেস্ট এক্সামিনেশন। আমরা সবসময় ব্রেস্ট এক্সামিনেশন ক্ষেত্রে বলি সেলফ এক্সামিনেশন ইজ দ্য বেস্ট এক্সামিনেশন। পেশেন্ট এসে প্রথমে আপনাকে বলবে যে তার ব্রেস্টের কোনো চেঞ্জ আছে কিনা, ব্রেস্টে কোনো লাম্পিনেস আছে কিনা, কোনো হেভিনেস আছে কিনা, কোনো পেইন আছে কিনা, কোনো সোয়েলিং আছে কিনা, রেডনেস আছে কিনা, ইচিং আছে কিনা, কোনো ডিসচার্জ আছে কিনা, ডিসচার্জ আসলে মানে অল্প করে বেরোচ্ছে নাকি বেশি করে বেরোচ্ছে, কখন থেকে বেরোচ্ছে। যদিও আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সারটা অনেক দেরিতে ডায়াগনোসিস হয়, তারপরেও এখনকার সবাই আমরা অনেক সচেতন, এবং আমরা জিনিসটা দেখি যে পেশেন্টের দিক থেকেই তারা হচ্ছে এক্সামিনেশন করে আসে। এবং আমরা অনেককেই হচ্ছে শিখিয়ে দিই যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বেস্ট এক্সামিনেশন কিভাবে করতে হয়, সেটাও কিন্তু এখন সচেতনতার একটা পার্ট। একটা তাহলে ট্রিপল অ্যাসেসমেন্টের প্রথমটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, পেশেন্ট এসে আপনাকে বলবে, এবং নেক্সট হচ্ছে আপনি নিজে পেশেন্টের ব্রেস্ট এক্সামিনেশন করবেন, যে পেশেন্টের এইজ দেখে, এইজটা দেখবেন যে এক একটা এজের সাথে সাথে কিন্তু ডিজিজ মডেলিটিটাও মানে চেঞ্জ হয়। যেমন আমরা জানি যে ইয়াঙ্গার এজে কিন্তু ফাইব্রোঅ্যাডেনোমা অফ দ্য ব্রেস্ট আর ব্রেস্ট মাউস এটা হচ্ছে মোর কমন। আবার এলডারলি পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু মেমারি ডাক্ট অ্যাট্রাসিয়া, পেরিডাক্টাল মাস্টাইটিস, যারা স্মোক করে তাদের ক্ষেত্রে পেরিডাক্টাল মাস্টাইটিসটা খুব বেশি কমন। সো এই যে একটা ইম্পর্টেন্ট আপনাকে একটা ক্লু দিবে। এবং আপনি একটা এক্সামিনেশন করে দেখবেন যেটা কি মাউস টাইপ নাকি লাম্পি প্লাম্পিনেস আছে, বা কোন জায়গায় একটা হার্ডেনিং আছে, সেটা কিন্তু আপনি এক্সামিনেশন করে একটা অ্যাসেস করলেন। অনেক সময় ইন্সপেকশন করেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। আমাদের কাছে পেশেন্টরা এত লেট টাইমে আসে, আপনারা কিন্তু দেখেও কিন্তু একটা আন্দাজ করতে পারবেন।
তারপর পেশেন্টের হিস্ট্রিটা কিন্তু একটি ইম্পর্টেন্ট, যে সে কি ল্যাকটেটিং মাদার কিনা, বা সে কোনো ড্রাগ নিচ্ছে কিনা, বা তার আদার্স কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা, সেটা কিন্তু একটা আপনাকে গাইড দেবে। ট্রিপল অ্যাসেসমেন্টের ফার্স্ট হচ্ছে ক্লিনিক্যাল, সেকেন্ড হচ্ছে ইমেজিং। অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে নন ইনভেসিভ যে প্রসিডিউরগুলো, যেমন আল্ট্রাসোনোগ্রাম, ম্যামোগ্রাফি, এমআরআই, এগুলো হচ্ছে আপনার ইমেজিং, নন ইনভেসিভ প্রসিডিউর যেগুলো। আর নেক্সট হচ্ছে ইনভেসিভ, যেটা হচ্ছে প্যাথোলজি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি আপনি করে ওয়াইড নিডল নিয়ে বা ফাইন নিডল নিয়ে হচ্ছে আপনি সাইটোলজি করতে পাঠাই দিলেন। কোর কাট আমি বলেছি যে একটা বায়োপসি ম্যাটেরিয়াল একটু নিয়ে আপনি সেটাকে পাঠালেন, হিস্টোপ্যাথোলজি করে আপনাকে ডায়াগনোসিসটা বলে দেবে। তার মানে আপনি ক্লিনিক্যাল, ইমেজিং, প্যাথোলজি এই তিনটা মিলে হচ্ছে আমাদের ট্রিপল অ্যাসেসমেন্ট টেস্ট। সো ট্রিপল অ্যাসেসমেন্ট টেস্টের মধ্যে আমি আপনাদেরকে তিনটা জিনিস বলে দিলাম। আচ্ছা, এখন আমরা যদি দেখি একটা জিনিস, আমাদের একটা লাইন দাগাতে হবে এখানে। ট্রিপল অ্যাসেসমেন্ট এখানে লেখা আছে, দ্য পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু অফ দিস কম্বিনেশন শুড এক্সিস্ট 99.9%। তার মানে কতটা অ্যাকুরেট আপনার একটা ব্রেস্ট ম্যালিগনেন্সি ডায়াগনোসিস করার জন্য। তার মানে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, রেডিওলজিক্যাল ইমেজিং অ্যান্ড টিস্যু স্যাম্পল টেকেন ইদার সাইটোলজিক্যাল অর হিস্টোলজিক্যাল অ্যানালাইসিস। সো ইট ইজ ট্রিপল অ্যাসেসমেন্ট, এবং পিপিভি ভ্যালু এটা আপনাদের লাইনটা দাগা রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা এখন চলে আসি ডিজিজে। আমরা তো বিনাইন ব্রেস্ট ডিজিজ পড়ে ফেলেছি, সো আমরা এখন ব্রেস্টের যে আমরা স্ট্রাকচার জানি, যে নিপল, অ্যারিওলা, মেইন ব্রেস্ট, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমরা ডিজিজগুলো এখন একটু বিনাইন কিছু ডিজিজ আছে ব্রেস্টে, সেগুলো পড়ে ফেলতে পারবো, এবং কিছু চেঞ্জ দেখেও কিন্তু আমরা আমাদের যে ব্রেস্টের যে পার্টগুলো আছে, নিপল, অ্যারিওলা বা হোল ব্রেস্ট, সেটা কন্ডিশন দেখেও কিন্তু আমরা অনেক সময় বিনাইন নাকি ম্যালিগনেন্ট সেটাও কিন্তু আমরা জাজ করে ফেলতে পারবো। তো ফার্স্ট লেটস স্টার্ট উইথ দ্য নিপল। তো নিপল কি হতে পারে? নিপল এখানে আমরা জানি যে নিপল অ্যাবসেন্স হতে পারে, সেটাকে আমরা অ্যামেজিয়া হিসেবে জানি। তাহলে আমরা একটু দাগা রাখি, যদি নিপলের যদি অ্যাবনর্মালিটি হয়, কনজেনিটাল অ্যাবনর্মালিটি, নিপল নাই বা অ্যাবসেন্স অফ নিপল, সেটাকে আমরা বলবো অ্যামেজিয়া। সুপার নিউমারি নিপল, এটা আমরা অনেকেই দেখেছি, এটা আনকমন কোনো কিছু না যে তার দুইয়ের অধিক নিপল আছে, এটাকে আমরা বলবো সুপার নিউমারি নিপল। আচ্ছা, কারণ এই নিপল লাইনটা আমরা সবাই জানি যে একটা মিল্ক যে ইয়ে করে ব্রেস্টের যদি আমরা ডেভেলপমেন্টের যে একটা মিল্ক লাইন থাকে, সেই লাইন অনুযায়ী আমরা অনেকগুলো নিপল পাবো। দেন হচ্ছে নিপল রিট্রাকশন, নিপলটা ইনভার্টেড থাকবে বা রিট্রাক্টেড থাকবে। সিম্পল নিপল ইনভার্সন আমরা জানি যে পিউবার্টিতেও আমাদের এটা একটা থাকে। আচ্ছা, নেক্সট এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে এই যে আমরা ছবিটা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিপলটা রিট্রাক্টেড বা ইনভার্টেড আছে, এবং এই যে এখানে একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্সেসরি নিপল বা সুপার নিউমারি নিপল। আর আমরা জানি যে এক্সিলারি যে লাইনটা থাকে সেটা বরাবর আমাদের মিল্ক লাইন থাকে, টুয়ার্ডস দ্য আম্বিলিকাসে আমাদের মিল্ক লাইনটা থাকে। আচ্ছা, নিপলের আমরা এটা পড়ে ফেললাম, নিপল রিট্রাক্টেড। এখন আমরা একটা লাইন দাগাই যে এখানে unknown etiology, benign horizontal inversion, about 25% of cases it is bilateral, মানে 25% কেসেই দেখা যায় যে নিপল রিট্রাকশনটা bilateral। কত পার্সেন্ট কেস এটা একটু আপনারা দাগিয়ে রাখবেন, এবং এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপর এখানে একটা লাইন দাগানো আছে যে ল্যাকটেশন পিরিয়ডে কিন্তু রিটেনশন হয়েও এটা হতে পারে, সো লাইনটা দাগাবেন। আরেকটা হচ্ছে স্লিটলেট রিট্রাকশন অফ দ্য নিপল মে বি কজড বাই ডাক্ট অ্যাক্টেশিয়া অ্যান্ড ক্রনিক পেরিডাক্টাল ম্যাস্টাইটিস। আমি বলেছি যারা স্মোকিং করেন যেসব উইমেনরা, তাদের ক্ষেত্রে পেরিডাক্টাল ম্যাস্টাইটিসটা কমন, এবং সেক্ষেত্রেও কিন্তু নিপল রিট্রাকশন হতে পারে। সো নিপল রিট্রাকশনের ক্ষেত্রে প্রেগনেন্সি যখন ল্যাকটেশন পিরিয়ড শেষ হয়ে যায় তখন দেখা যায় ঠিক হয়ে যায়, এবং সিম্পল কসমেটিক সার্জারিও কিন্তু অ্যাডিকুয়েট কারেকশন এটা করতে পারে, কিছু মেকানিক্যাল ডিভাইসও পাওয়া যায়। আচ্ছা, ক্র্যাক নিপল। ক্র্যাক নিপল সম্পর্কে আমরা সবাই জানি যে প্রেগনেন্সিতে ল্যাকটেশনের পিরিয়ডে এটা একটা কমন প্রবলেম, ক্র্যাক নিপল। ইনফেক্টেড মাস্টাইটিস হতে পারে, নিপলটা ক্র্যাক হয়ে যায় ল্যাকটেশনের সময়, তখন কি করতে হবে? 24 থেকে 48 ঘন্টা রেস্ট দিতে হবে। তো প্যাপিলোমা অফ দ্য নিপল, সেম ফিচার, কিউটিনিয়াস প্যাপিলোমা যেরকম থাকে এরকম একটা প্যাপিলোমা অফ দ্য নিপল থাকে, এবং এটা একটা সার্জিক্যাল কারেকশন করা যায় এক্সিশন করে। আচ্ছা, এই যে আমরা যদি একটু ছবিগুলো দেখে ফেলি যে স্লিটলেট রিট্রাকশন বলতে কি বোঝায়, এই যে এটা হচ্ছে স্লিটলেট রিট্রাকশন একটা নিপল। আচ্ছা, তারপর হচ্ছে সার্কামফারেন্সিয়াল একটা ইয়ে থাকে, আর যদি কার্সিনোমা হয় তাদের সার্কামফারেন্সিয়াল একটা রিট্রাকশন থাকে, সাথে এই যে সার্কামফারেন্সিয়াল একটা রিট্রাকশন থাকে। আচ্ছা,
নেক্সট হচ্ছে রিটেনশন সিস্ট অফ এ গ্ল্যান্ড অফ মন্টেগোমারি। আমরা সবাই জানি যে মন্টেগোমারি গ্ল্যান্ডে প্রেগনেন্সিতে আসে এবং সিস্ট ওখানে রিটেনশন হয়ে সেবাম রিটেনশন হয়ে কিন্তু সেখানে পেইনফুল একটা কন্ডিশন করতে পারে। এক্সিমা আমরা সবাই জানি রেয়ার কন্ডিশন হলেও কিন্তু অফেন বাইলেটারাল একটা ইচিং থাকবে, এক্সিমাটার কন্ডিশন থাকবে এবং এখানে আমরা 0.5% হাইড্রোকর্টিসন স্টেরয়েড দিয়ে আমরা এক্সিমাটাস লিশনটাকে ট্রিট করতে পারি। নেক্সট খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস প্যাজেট ডিজিজ, কারণ এক্সিমাটা অনেক সময় প্যাজেট ডিজিজটা অনেক সময় এক্সিমাকে মিমিক করে। কারণ সময় দেখা যায় পেশেন্ট বলতেছে চুলকানি, রেডনেস, এক্সিমাটাস একটা কন্ডিশন, কিন্তু আসলে দেখা যাচ্ছে আন্ডারলাইন এটা প্যাজেট ডিজিজ। এবং প্যাজেট ডিজিজ আরো একটা জায়গা আমরা সবাই জানি প্যাজেট ডিজিজ অফ দ্য বোন এবং এখানে প্যাজেট ডিজিজ অফ দ্য ব্রেস্ট। আচ্ছা, প্যাজেট ডিজিজ অফ দ্য নিপল মাস্ট বি ডিস্টিংগুইশড ফ্রম এক্সিমা. The former is caused by malignancies in the subdermal layer and usually associated with a carcinoma within the breast. Eczema tends to occur in younger people who have signs of eczema elsewhere. Look at the antecubital fossa. তার মানে এক্সিমা যখন আমরা এখন প্যাজেট ডিজিজ নাকি এক্সিমা কিভাবে আমরা এক্সক্লুড করব? এক্সিমা কিন্তু শুধুমাত্র একটা পোর্শনে হয় না, অনেক জায়গা হয়। তো আমরা অ্যান্টিকিউবিটাল ফসাতে আমরা চেক আউট করবো, কারণ ইয়াং পিপলদের এটা বেশি হয় এক্সিমাটাস লিশন গুলা। আর প্যাজেট ডিজিজ থাকলে আমরা ধরে নিব সেখানে একটা আন্ডারলাইন কার্সিনোমা অবশ্যই আছে এবং সাব এপিডার্মাল লেয়ারে একটা কার্সিনোমাটাস সেল আছে, কার্সিনোমাটা ইমবিডেড আছে প্যাজেট ডিজিজ অফ দ্য প্যাজেট ডিজিজ অফ দ্য ব্রেস্ট। আচ্ছা, ডিসচার্জ ফ্রম দ্য নিপল আমরা বলে ফেলছি, তাও যদি আমরা একটু রিক্যাপ করি যে এ ক্লিয়ার সেরাস ডিসচার্জ মে বি ফিজিওলজিক্যাল। এই লাইনটা যদি আপনারা দাগায় রাখেন যে ক্লিয়ার সিরাস ডিসচার্জ মে ফিজিওলজিক্যাল, কারণ দেখা যায় যে পিউবার্টিতে যারা প্যারাসোমেন আছে তাদের ক্ষেত্রে একটা ফিজিওলজিক্যাল একটা ডিসচার্জ আসতে পারে। ব্লাড স্টেইন আমরা বলেছি মেমোরি ডাক্ট অ্যাট্রিশিয়া, প্যাপিলোমা, তারপর কার্সিনোমার ক্ষেত্রেও হতে পারে। ব্ল্যাক গ্রিন ডিসচার্জ মানে হচ্ছে মেমোরি ডাক্ট অ্যাট্রিশিয়া অ্যান্ড ইটস কমপ্লিকেশন। সো আমরা মনে করি যে ডিসচার্জটা পড়ে ফেলেছি। মাইক্রোডেকটমি, সো মাইক্রোডেকটমিটা হওয়ার কিছুই না, এখানে যদি কোনো প্যাপিলোমা থাকে বা কোনো ডাক ছোট ডাকটে মাইক্রোডেকটমি মানে একটা মাইক্রো একটা ডাককে এক্সিশন করে ফেলা হয়েছে, আইদার সেখানে কোনো প্যাপিলোমা ছিল বা কোনো ক্যালসিফিকেশন, মাইক্রো ক্যালসিফিকেশন ছিল, এরকম টাইপের কোনো কিছু ছিল, তখন এটাকে করা হয়। আচ্ছা, এখানে আমরা দেখি যে কোন এক্সিশন অফ দ্য মেজর ডাক্ট আফটার had filled subarachnoid resection। অনেক সময় when the duct of origin of nipple bleeding is uncertain or when there is bleeding or discharge from multiple ducts, the entire major duct system can be accessed for histological examination without sacrifice the breastbone। মানে যখনই আমরা দেখবো যে একটা ব্রেস্টের একটা অনেকগুলো মাল্টিপল সাইড থেকে ব্লিডিং হচ্ছে, কজটা আমরা জানতে পারছি না, আমাদের হিস্টোপ্যাথোলজি লাগবে, ফুল ব্রেস্টে কিন্তু আমার হ্যাম্পার করার দরকার নেই, শুধু ওইটুকু অংশ আমরা স্ট্রাকচারই দেখেছি যে লোবিউলটা হচ্ছে ব্রেস্টের স্ট্রাকচার, সো ওই স্ট্রাকচারের যে অংশটা থেকে আসছে সেটা আমরা ধরে এক্সেস করে দিব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখন একটু পড়বো যে কনজেন্টাল অ্যানোমালি গুলো আমরা বলে ফেলেছি যে অ্যামিজিয়া মানে অ্যাবসেন্ট, পলিমেজিয়া আমরা বললাম সুপার নিউমেটারি ব্রেস্ট অর অ্যাক্সেসরি ব্রেস্ট, যেটা ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি আমি। তারপর হচ্ছে বায়োলেটারাল অ্যাক্সেসরি ব্রেস্ট এর ছবি আমরা একটু দেখে নিই, এই যেটা হচ্ছে কি অ্যাক্সেসরি ব্রেস্ট, যেটাকে আমরা এক্সিলারি টেল অনেক সময় এরকম ভাবেই একটু ঝুলন্ত অবস্থা থাকে। কনজেনিটাল অ্যাবসেন্স অফ দ্য নিপল, লেফ ব্রেস্ট আমরা যদি দেখি যে লেফ ব্রেস্ট অ্যাবসেস। আচ্ছা, তারপর হচ্ছে মাস্টাইটিস অফ ইনফ্যান্ট, দেখা যায় যে আমরা জানি যে মাস্টাইটিস এর মেইন কজ হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, এটা এসবিএ তে আসে এবং আমি যেহেতু রেসিডেন্সি কোর্সও নিচ্ছি স্টাডির ক্ষেত্রে আপনাদের কোশ্চেনগুলো বলে দিচ্ছি, এটা কিন্তু আসে এবং ট্রু মাস্টাইটিস কিন্তু সবসময় আনকমন থাকে এবং মাস্টাইটিস ইনফ্যান্টদেরও খুব কম থাকে, ঠিক আছে। তো এখানে আমরা দেখি যে দেয়ার ইজ অফেন স্লাইট মিল্কি সিক্রেশন ইজ ডিসঅ্যাপিয়ার উইদিন দ্য থার্ড উইক। অনেক সময় দেখা যায় যে মায়েদের ব্রেস্ট থেকে একটা মিল্কি সিক্রেশন আর থাকে এবং থার্ড উইকই এটা হচ্ছে চলে যায় এবং সেটাকে আমরা বাচ্চাদের ব্রেস্ট থেকে বলতেছিলাম মাদার্স বলছি, বাচ্চা যখন ডেলিভারি হয় নিউনেটদের থাকে তাদের অনেক সময় দেখা যায় যে একটা এক ধরনের সিক্রেশন থাকে ব্রেস্ট থেকে, যেটাকে আমরা বলি যে মায়ের হরমোনাল একটা ইনফ্লুয়েন্সের জন্য, যে হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, সেই হরমোনের ইনফ্লুয়েন্সের জন্য ফিজিওলজিক্যাল প্রসেসেই দেখা যায় যে একটা বাচ্চাদের ব্রেস্ট থেকে একটা সিক্রেশন থাকে, সেটাকে আমরা বলি উইচ মিল্ক এবং এটা ফুল টার্ম বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় উইচ মিল্ক। সো এটা আমরা সবাই জানি। ডিফিউজ হাইপারট্রফি এতটা ইম্পর্টেন্ট না। সো ইনজুরিজ অফ দ্য ব্রেস্ট আমরা বলেছি যে হেমাটোমা এবং ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস, যেটা আমরা প্যাথোলজিতে পড়ে এসেছি যে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। আর একটা জায়গায় হয় ফ্যাট নেক্রোসিস, সেটা হচ্ছে আমরা সবাই জানি প্যানক্রিয়াসে নেক্রোসিস হয় এবং ফ্যাট নেক্রোসিসটা আরেকটা হয় ব্রেস্টে।
সো ট্রমাটিক ব্রেস্ট নেক্রোসিসটা মেইনলি হয় মিডল এজ ওমেনদের, এটা আমরা একটু দাগিয়ে রাখবো। একটা ব্লো, ইভেন অন ভায়োলেন্স, কন্ট্রাকশন অফ দ্য পেট্রোলিস মেজর মাসেলে একটা লাম্প থেকে পেইনলেস অ্যাপিয়ার করতে পারে, এবং সেই জায়গায় দিস মে মিমিক এ কার্সিনোমাকে এটা মিমিক করতে পারে। এবং এখানে একটা লাস্ট লাইন থাকবে, এ সিট বেল্ট মে ট্রানজ্যাক্ট অর অ্যাবাউট দ্য ব্রেস্ট উইথ এ সাডেন ডিক্সলারেশন ইঞ্জুরি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। যখন আমরা সিট বেল্ট পরে থাকি, টাকলি ব্রেস্টের উপর একটা প্রেশার পড়ে ডিক্সিলারেশন ইনজুরি থেকেও কিন্তু হতে পারে। তো আমরা এখন দেখলাম যে ইনজুরি থেকে কি কি হতে পারে। আমরা অলরেডি পড়ে ফেলেছি যে কনজেনিটাল অ্যাবনরমালি গুলো কি, বিনাইন ব্রেস্ট ডিজিজটার ছকটা আমরা পড়েছি। আমি একই কথা বারবার আপনাদেরকে বলছি যে একটা শব্দ যদি শুনে যান, অনেক সময় দেখা যায় যে শুনে শুনে কিন্তু মাথার মধ্যে অনেক কিছুই আপনাদের থাকবে। এই যে এখানে একটা যদি আমরা দেখি যে এখন আমরা আসছি যে অ্যাকিউট এন্ড সাব অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য ব্রেস্ট। ব্রেস্ট ইনফ্লামেশনে কিন্তু আমরা বলেছিলাম যে একটা প্রেগনেন্সি রিলেটেড, এছাড়া হচ্ছে আদার প্রেগনেন্সি রিলেটেড কিছু জিনিস আছে। আমরা জানি যে ব্যাকটেরিয়াল মাস্টাইটিস, যেটা হচ্ছে ল্যাকটেশনাল মাদারদের হয়, স্টেপ অরিয়াস দিয়ে হয়। এই যে ইটিওলজি আমরা বলেছি, ল্যাকটেশনাল মাস্টাইটিস খুবই দেখা যায়, এটা স্টেপ অরিয়াস দিয়ে হয়। এবং ইন্টারমিডিয়েটলি ইউজুয়ালি দ্য ইনফ্যান্ট আফটার দ্য সেকেন্ড ডে অফ লাইফ 50% অফ ইনফ্যান্ট হার্বার স্ট্যাফিলোকক্কাই ইন দ্য নাসোফ্যারিংস। এবং তারা যেহেতু ম্যাটার্নাল ব্রেস্ট সাক করে, এবং সেখান থেকে যেখানে যদি ইনফেকশন থাকে সেটা কিন্তু নাসোফ্যারিংসে, এই জন্য স্টেপ অরিয়াস পাওয়া যেতে পারে। সো এটা আপনার দাগায় রাখবেন যে নাসোফ্যারিংসে 50% ইনফ্যান্টেড, নাসোফ্যারিংসে আমরা স্টেপ অরিয়াস পেতে পারি। আচ্ছা, ইটিওলজি আমরা জানলাম, ব্যাকটেরিয়াল। তারপর ক্লিনিক্যাল ফিচার তো যে কোনো একটা ইনফ্লামেশন আমরা জানি। এখন ট্রিটমেন্ট কি দিব? সেলুলাইটিক স্টেজে পেশেন্টকে আমরা অবশ্যই বলি যে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক, ইনফেকশন হলে কিন্তু আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই, এবং সেখানে অ্যান্টিবায়োটিক চয়েস হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন ও কোয়ামোক্সিক্লেভ। আমরা জানি স্ট্যাফিলোকক্কাস অরিয়াস একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ কক্কাই, এবং এটা হচ্ছে পেনিসিলিন সেন্সিটিভ। সো আমরা এখানে দিই ফ্লুক্লক্সাসিলিন, কোয়ামোক্সিক্লেভ। আচ্ছা, এবং সেখান থেকে বলি যে ব্রেস্টটা থাকে সে ব্রেস্টটাকে অ্যাভয়েড করতে বলি, ব্রেস্টটাকে আমরা রেস্ট দিই, ব্রেস্ট সাপোর্ট দিই, অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক করতে বলি। এবং এই জিনিসটা আস্তে আস্তে হচ্ছে রিজলভ হয়েছে। যদি রিজলভ না হয় তখন আমরা দেখা যায় যে এটাকে আমরা ড্রেন আপ করে দিই, লোকাল ইনজেকশন দিয়ে, লিডলোকেন ইনজেকশন দিয়ে কিন্তু আমরা অনেক সময় ড্রেন করে দিই, যেটাকে আমাদের ইনফেক্টেড ম্যাটেরিয়ালটাকে বের করে দিই। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্রনিক কিছু অ্যাবসেস হতে পারে, ব্রেস্টের টিউবারকুলোসিস হতে পারে, এবং খুব বেশি একটা কমন না, তবে আনকমনও না। এই যেখানে একটা লাইন আছে, আপনারা দাগায় নেন যে টিউবারকুলোসিস অফ দ্য ব্রেস্ট অকার্স মোর অফেন ইন প্যারাসোম and usually present with multiple chronic abscess and sinuses, a typical denoted appearance of the surrounding skin। তার মানে একটা প্যারাস ওমেনদের বেশি হবে, মাল্টিপল ক্রনিক অ্যাবসেস একটা ফিচার নিয়ে যদি আসে, তাহলে কিন্তু আপনার মাথার মধ্যে আসতে হবে যে ব্রেস্টে টিউবারকুলোসিসটাকে এক্সক্লুড করতে হবে। অ্যাক্টিনোমাইকোসিসটা খুবই রেয়ার। আচ্ছা, এখন যদি আমরা বলি যে মন্ডোস ডিজিজ, আচ্ছা মন্ডোস ডিজিজটা ব্রেস্টে যে আমাদের সুপারফিশিয়াল ভেইন থাকে, আমরা জানি যে অনেকের ব্রেস্টে থেকে আমরা দেখতে পাই যে একটা ভেইন থাকে যে আমাদের, সেই ভেইনগুলোর যদি কোনো থ্রম্বোফ্লেবাইটিস হয়, সুপারফিশিয়াল যে ভেইনগুলো থাকে সেখানে থ্রম্বোফ্লেবাইটিস যদি হয় অ্যান্টেরিয়র চেস্ট ওয়ালে, তখন এটাকে আমরা নাম দিচ্ছি মন্ডোস ডিজিজ। এবং দ্য ক্লাসিক্যাল ডিসক্রিপশন অফ দ্য প্যাথোজেন্স অফ, আচ্ছা এখন আমরা পড়বো মেমারি ডাক্ট, এখন আমরা পড়বো মেমারি ডাক্ট অ্যাক্টেশিয়া। আমি অলরেডি মেমারি ডাক্ট অ্যাক্টেশিয়া সম্পর্কে আপনাদেরকে বা পেরিডাক্টাল মাসাজের সম্পর্কে আমরা অনেক ইনফরমেশন দিয়েছি, যেটা একটা বিনাইন ব্রেস্ট ডিজিজ। আমাকে যদি এখন বলেন যে কি কি ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পারবো একটা হেডিং থেকে, অলরেডি আমি আপনাদেরকে প্রথমেই ক্লাস শুরু থেকে বলেছি। আবার এখন আমি যদি আমাকে বলেন 4-5টা কথা বলতে মনে রাখার জন্য, তাহলে বলবো যে মেমারি ডাক্ট অ্যাক্টেশিয়ার আরেকটা নাম হচ্ছে পেরিডাক্টাল মাস্টাইটিস। এটা একটা বিনাইন ব্রেস্ট ডিজিজ, এটা একটা ইনফ্লামেটরি ব্রেস্ট ডিজিজ। এটা এল্ডারলি ওমেনদের বেশি হয়, যারা স্মোকিং করে তাদের বেশি হয়, তাদের ব্লাডি অথবা ব্রাউনিশ কালারের ডিসচার্জ বের হয়, এবং এটা ক্রনিক কন্ডিশনে ইন্ডারেক্ট মাস ফর্ম করতে পারে বিনিথ দ্য অ্যারিওলা। সো এই লাইনটা আপনাদের দাগায় রাখবেন। সব অ্যারিওলার অ্যাবসেস থেকে, ক্রনিক সাব অ্যারিওলার অ্যাবসেস থেকে কিন্তু এখানে ফিস্টুলা ফর্ম করতে পারে। যেখানে সাব অ্যারিওলার ক্রনিক একটা অ্যাবসেস একটা কন্ডিশন থাকে, সেখানে কিন্তু ফিস্টুলা ফর্ম করতে পারে। এই যে আমি বলেছি যে স্মোকিং যারা করে তাদের বেশি হয়। এবং ট্রিটমেন্টটা কি? অবশ্যই যদি আমাদের মনে হয় যেটা সাসপিশন, তখন আমরা এটাকে আমরা
এক্সিশন করব এবং অ্যান্টিবায়োটিক থেরাপি দিয়ে ফার্স্টে আমরা দেখব। তারপরে এই জায়গাটা হচ্ছে মেজর দাগটাকে আমরা এক্সিশন করতে পারি। মেজর দাগ যে এক্সিশন করছি সেটা একটা নাম আছে হেড ফিলস অপারেশন। আপনারা শুধু এতটুকু মনে রাখবেন যে মেজর যে দাগটা থাকে সেটাকে যদি আমরা এক্সিশন করতে হয় সেটাকে আমরা বলছি হেড ফিলস অপারেশন, হেড ফিলস অপারেশন। আচ্ছা, এখন নর্মাল যে অ্যাবারেশন অফ নর্মাল ডেভেলপমেন্টাল অ্যান্ড ইনফ্লুয়েশন, এই ইনভলিউশন, সেটা আমরা দেখলাম যে কিছু কিছু ডিজিজ আমরা জানি যে ফাইব্রোঅ্যাডেনোমা, সিস্টিক চেঞ্জ হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, হাইপারপ্লাসিয়া হতে পারে, প্যাপিলোমা হতে পারে। সো এখন যদি আমরা একটু প্যাথোলজির একটু দেখি যে কি কি সবচেয়ে আমরা জানি যে ফাইব্রোঅ্যাডেনোমা অফ দ্য বেস্ট একটা কমন আমাদের একটা টার্ম। তো এখানে আমরা একটু প্যাথোলজিতে এখন যদি আমরা পড়ি 4টা ভ্যারাইটি যে সিস্ট ফর্মেশন হতে পারে। তো সিস্ট আমরা জানি যে একটা ফ্লুইড টাইপের কালেকশন হবে এবং ভ্যারিয়েশন সাইজ হবে। ফাইব্রোসিস যে কোনো ফ্যাট এন্ড ইলাস্টিক টিস্যু ডিসঅ্যাপিয়ার করে সেখানে যদি কোনো একটা আমরা যদি ফাইব্রাস টিস্যু দিয়ে যদি সেটাকে কাভার আপ হয়ে যায় সেটাকে আমরা বলি যে ব্রেস্টের ফাইব্রোসিস হয়। এবং এখানে টিস্যুতেও ক্রনিক ইনফ্লামেশন হলে সেটাকে হিলিং করার জন্য কিন্তু ফাইব্রোসিস হয়। তারপর দেখা যায় সেখানে হাইপারপ্লাসিয়া হইতে পারে, অ্যাটিপিয়া হইতে পারে, এবং প্যাপিলোমাটা আমরা জানি যে একটা বিনাইন কন্ডিশন, সেখানে এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া হয়ে একটা প্যাপিলোমা মানে টাং লাইক বা লিফি একটা প্রজেকশন, সেটাকে আমরা বলতেছি প্যাপিলোমা। বিনাইন ব্রেস্ট ডিজিজ আমরা জানি একটা লাম্পি একটা ফিলিং থাকবে, হেভিনেস থাকবে, তারপর একটা সোয়েলিং থাকবে, একটা পেইন থাকবে। নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া মোর কমন ইন পেরিমেনোপজাল দেন পোস্টমেনোপজাল ওমে। এই লাইনটি একটু দাগায় রাখবেন যে কাদের নন সাইক্লিক্যাল মাস্টালজিয়াটা বেশি হয়, পেরিমেনোপজাল। তাহলে সাইক্লিকের কাদের বেশি হয়? সাইক্লিকটা হয় যাদের মিনস্ট্রেটিং ওমেন যারা থাকে, রিপ্রোডাক্টিভ এজে থাকে, তাদের হয়। যে ব্রেস্ট সিস্ট বা ট্রিটমেন্ট অফ মাস্টালজিয়াতে খুব বেশি একটা কোশ্চেন আর আসে না। তবে গ্যালাক্টোসিলটা একটু দাগায় রাখবেন যে গ্যালাক্টোসিল ইজ এ রেয়ার and usually present as a solitary subareular cyst and always dates from lactation। মানে যাদের ল্যাকটেশনাল মাদার তাদেরই দেখা যায় যে খুব একটা মিল্ক গ্যালাক্টোসিল ফর্ম করে থাকে। সো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে ট্রিটমেন্ট ব্রেস্টের জন্য অপশন কি কি হতে পারে। ফার্স্ট আমাদের ক্যান্সার এক্সক্লুড করতে হবে, আমরা পেশেন্টকে রিঅ্যাসুরেন্স দিব, অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক করতে বলবো, সাপোর্ট দিব। অনেক সময় বলে যে ক্যাফিন অ্যাভয়েড করতে, কিন্তু আসলে সব ক্ষেত্রে ইয়ে না। আর কিছু মেডিকেশন আছে যেমন ইভিনিং প্রিমরোজ অয়েল, ড্যানোজোল, টামোক্সিফেন, এটা আমরা জানি। আচ্ছা, এখন একটা বিনাইন মোস্ট ইম্পর্টেন্ট বিনাইন ব্রেস্ট ডিজিজ হচ্ছে ফাইব্রোঅ্যাডেনোমা অফ দ্য ব্রেস্ট, যেটা ইয়াংদের বেশি হয়, যেটা হচ্ছে 15-25 ইয়ার্স এর মধ্যে বেশি হয়, এবং এটা একটা 2 to 3 সেন্টিমিটার ইন সাইজ হয়। এটা একটা মোবাইল একটা ব্রেস্ট লাম্প, সেটাকে আমরা মাউস অফ দ্য ব্রেস্ট বলি। well marked capsule and can thus be enucleated through a cosmetically appropriate incision। যদি মনে হয় অনেক সময় দেখা যায় যেটা অনেক যদি কসমেটিক পারপাসে অনেক প্রবলেম করে, লাইক পেইন হয়, ডিসকমফোর্ট হয়, তখন কিন্তু এটাকে ব্রেস্টটাকে আমরা এক্সিশন করে ফেলি। আচ্ছা, নিচে একটা লাইন আপনাদের দাগাতে হবে যে জায়ান্ট ফাইব্রোঅ্যাডেনোমা অকেশনালি অকার ডিউরিং পিউবার্টি। আর যদি বলে যে জায়ান্ট কখন হয়, তখন পিউবার্টি। আমরা এইটাই দেখলাম 15 to 25 ইয়ার্সেই এটা মেইনলি হয়, ব্রেস্ট মাউস বলে। সেটা দেখা যায় যে আমরা সব পেশেন্টদেরকে বলি যে আপনারা লোকেট করে দেন যে কোন জায়গাটা আসলে আপনার লাম্পিনেস বা সোয়েলিং ফিলিং হচ্ছে। তারা তখন ফিক্স করে দিলে তখন আপনি জিনিসটাকে ক্লিনিক্যালি যখন অ্যাসেস করবেন, ব্রেস্ট এক্সামিনেশন করবেন, তখন আপনি দেখবেন যে জিনিসটা একটা সোয়েলিং, লাম্পিনেস যে সোয়েলিংটা এটা আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে একটু ফিক্স থাকে, ওভারলাইন স্কিন থেকে এটা ফ্রি থাকে, এবং এটা মোবাইল একটা স্ট্রাকচার। আচ্ছা, ফাইলিডয়েড টিউমার। ফাইলিডয়েড শব্দের অর্থ হচ্ছে পাতার মতো। এটা একটা ব্রিনাইন একটা কন্ডিশন, যেটা হচ্ছে এইজ 40 ইয়ার্স এর হয়, এবং এটার জিনিসটা আপনারা একটু দাগায় নেন, একটা লাইন আছে। These benign tumors, previously sometimes known as serocystic disease of Brody or cystosarcoma phylloides। phylloides মানে হচ্ছে পাতার মতো, এবং দেখেন এইজ থাকে 40 ইয়ার যাদের থাকে তাদের, এবং এটা বসিলেটেড সারফেস। বসিলেটেড মানে হচ্ছে ঝাউ পাতার মতো। এই যে দেখেন আপনাদের স্ট্রাকচারটা দেখেন, বসিলেটেড টিউমার। এটা চেয়ারটা দেখলে আপনারা বুঝবেন যে পাতা পাতা টাইপের ফাইলোইডস টিউমার। চেয়ারটা দেখলেই দেখবেন যে কন্ডিশনটা কেমন আছে। এবং এটা বিনাইন ব্রেস্ট ডিজিজ এবং পেশেন্টদের অনেক ভোগান্তি করে। তো তাহলে আমরা যদি দেখি ইনভেস্টিগেশন অফ এ ব্রেস্ট লাম্প আফটার ইমেজিং পারফর্ম ইউজিং ফাইন নিডেল অ্যাসপিরেশন। তাহলে আমরা যদি দেখি যে কখন আমরা করব, কখন অবজার্ভ করব। ঠিক আছে, সিস্টিক একটা লিশন হয়, লাম্প ডিসঅ্যাপিয়ার করে, ক্লিয়ার ফ্লুইড হয়, তখন পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দিব। যদি থিকিনিং থাকে, ব্লাড স্টেন ফ্লুইড থাকে, আমরা কোর বায়োপসি করব। আচ্ছা, সলিডের ক্ষেত্রে বিনাইন অ্যাটিপিক্যাল ম্যালিগনেন্ট সে অনুযায়ী আমাদের বক্সে দেওয়া আছে আমাদের কখন কি
করতে হবে। সো এতটুকু আশা করি বিনাইন ব্রেস্ট ডিজিজ সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়েছি। আচ্ছা, ম্যালিগনেন্ট ডিজিজের ক্ষেত্রে আমি প্রথমে কতগুলো ডিজিজের নাম বলেছি, যে কার্সিনোমা ইন সিটু, তারপর হচ্ছে লোবুলার কার্সিনোমা, ডাক্টাল কার্সিনোমা, কোনটা কমন বেশি, তারপর ইনফ্লামেটরি কার্সিনোমার কথা বলেছি, কিছু কার্সিনোমা ভ্যারিয়েবল টাইপ বলেছি, মিডুলারি কার্সিনোমা সম্পর্কে বলেছি, এটা থাইরয়েডও হয়, তারপরে হচ্ছে সিস্টিক কার্সিনোমা সম্পর্কে বলেছি। সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এখন পড়বো ব্রেস্ট ইটিওলজিক্যাল ফ্যাক্টর কি কি। ইটিওলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে আমরা দেখবো যে জিওগ্রাফিক ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, যে এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি হয় এবং এই জন্য ওদের দেখা যায় যে একটা স্ক্রিনিং প্রোগ্রাম ওদের এখানে একটা থাকে, যেটা আমাদের এখানে স্ক্রিনিং প্রোগ্রামটা ইউজুয়ালি আমাদের এখানে মানা হয় না, তবে দেখা যায় যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে স্ক্রিনিং প্রোগ্রামটা হয়। তো আমরা কিছুক্ষণের মধ্যে জানবো যে কোন এজে আমরা স্ক্রিনিং প্রোগ্রামটা স্টার্ট করবো। আচ্ছা, তারপর দেখা যায় 3 to 5% অফ উইমেন এই ব্রেস্ট কার্সিনোমার মধ্যে মারা যায়, এবং যারা হচ্ছে পুর কান্ট্রি তাদের 1 to 3% অফ দ্য ডেথ। এই পার্সেন্টেজ গুলো আপনারা চেষ্টা করবেন মনে রাখার জন্য, কারণ এখান থেকে দেখা যায় যে কোয়েশ্চেন আসে। এই লাইনগুলোই দেখা যায় বউ তুলে দিয়েছে। এই যে আমরা জানি যে কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট ইজ এক্সট্রিমলি রেয়ার বিফোর দ্য এজ অফ 20 ইয়ার। ইনসিডেন্স আস্তে আস্তে বাড়তেছে, তবে দেখা যায় যে যাদের 90 বছর হয়ে গেছে তাদের কিন্তু 20% ওমেন এফেক্টেড। তার মানে এইজিং প্রসেসের সাথে সাথে প্রিডমিনেন্সটা বাড়তে থাকে। তো জিওগ্রাফিক্যাল এরিয়াতে যদি আমরা বলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে বেশি এইজের ক্ষেত্রে আমরা বলি এলডারলি ওমেনদের একটা চান্স থাকে। জেন্ডারের ক্ষেত্রে বলি যে ফিমেলদের বেশি হয়, 0.5% মেলদের হয়। আচ্ছা, জেনেটিক যাদের জানে যে ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে, বিআরএ আমরা যদি স্ক্রিনিং করি, আমরা জানি বিআরএ সি1 বিআরএ সি2 এই দুটা হচ্ছে আমাদের লাগবে মার্কার, মানে জেনেটিকের ক্ষেত্রে যে এই দুটো জিন দায়ী ব্রেস্ট ক্যান্সারের জন্য। এবং 5% ব্রেস্ট ক্যান্সার যদি রিলেটিভদের থাকে, মিউটেশন স্পেসিফিক মিউটেশন অ্যাকাউন্টস ফর অ্যাবাউট 5% অফ ব্রেস্ট ক্যান্সার। এবং আমরা জানি যাদের জেনেটিক্যালি থাকে তাদের একটা প্রিডিসপোজিং থাকে। এখন যদি আসে ডায়েটের কথা আমরা বলি যে অ্যালকোহল কনজাম্পশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনক্রিজ রিস্ক। অ্যালকোহল কনজাম্পশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ডায়েটের জন্য। এখন নেক্সট আসে হচ্ছে ইন্ডোক্রাইন। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার ইজ মোর কমন ইন নালিপেরাস ওমেন অ্যান্ড ব্রেস্ট ফিডিং ইজ পার্টিকুলার অ্যাপিয়ার্স টু বি প্রোটেক্টিভ। তার মানে যারা নালিপেরাস ওমেন তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারটা হওয়ার চান্স বেশি, যারা ল্যাকটেটিং মাদার এবং যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করায় তাদের ক্ষেত্রে একটা প্রোটেক্টিভ ব্রেস্ট ক্যান্সার থেকে। আচ্ছা, অলসো প্রোটেক্টিভ ইজ হ্যাভিং এ ফার্স্ট চাইল্ড এট আর্লি এজ। যারা আর্লি এজে বেবি নিয়ে নেয় তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সার একটা প্রোটেক্টিভ করে। লেট মেনার্কি অ্যান্ড আর্লি মেনোপজ কিন্তু ব্রেস্ট কার্সিনোমার একটা রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, এখানে আমি একটা লাইন আপনাদের মিস করেছি, এটা আপনাকে দাগায় নেন যে ব্রেস্ট ক্যান্সার ইজ দ্য মোস্ট কমন কজ অফ ডেথ ইন মিডল এজ ওমেন। মিডল এজ ওমেনদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার খুবই কমন। সো তাহলে আমরা পড়ে ফেললাম যে আমরা সংখ্যাগত মানগুলা এইজের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কমন সংখ্যা এবং পার্সেন্টেজ গুলা কিন্তু আপনারা দাগিয়ে নেবেন। যে জিওগ্রাফিদের ক্ষেত্রে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কত হচ্ছে ফিমেলদের ডেথ, পোর কান্ট্রিতে দেখেন 1 to 3%, আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে 3 to 5%। এইজের ক্ষেত্রে 20 ইয়ার্স এর আগে রেয়ার, এবং 90 ইয়ার হলে 20% চান্স থাকছে। জেন্ডার মেলদের 0.5% ক্ষেত্রে, 5% ক্ষেত্রে জেনেটিক মিউটেশন স্পেসিফিক মিউটেশন ঘটে কিন্তু হতে পারে। ডায়েটের ক্ষেত্রে আমরা বললাম যে যারা হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন করে তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ইন্ডোক্রাইন ফ্যাক্টর ক্ষেত্রে আমরা বললাম যারা ল্যাকটেটিং মাদার বা যারা ব্রেস্ট ফিডিং করাইছে তারা প্রোটেক্টিভ, যারা নালিপেরাস তারা মোর প্রন টু ডেভেলপ ক্যান্সার। তারপরে যারা ফার্স্ট চাইল্ড আর্লি হয়েছে দে আর প্রোটেক্টেড। তারপর যারা হচ্ছে লেট মেনার্কি এবং আর্লি মেনোপজ, লেট মেনার্কি মানে যাদের দেরিতে হচ্ছে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে এবং যাদের আর্লি মেনোপজ হয়ে গেছে দে আর মোর প্রন টু ডেভেলপ ক্যান্সার। সো এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। এবং আমরা সবাই জানি যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিসেপ্টরটাও আমরা দেখে থাকি। আচ্ছা, নাও দ্য প্যাথোলজি। এখন প্যাথোলজি যদি আমরা ব্রেস্ট ক্যান্সার পড়তে যাই, যে আমরা দেখি ফার্স্ট লাইট একটু দেখাই যে ব্রেস্ট ক্যান্সার মে অ্যারাইজ ফ্রম দ্য এপিথেলিয়াম অফ দ্য duct system anywhere from the nipple and major lactiferous to the terminal duct manage একটা ইউনিট হচ্ছে ব্রেস্ট লোবিউল। সো এটা আমাদের মনে রাখতে হবে। সো ব্রেস্ট ক্যান্সার অ্যারাইজ করে এপিথেলিয়াম অফ এনি জায়গা থেকে ডেভেলপ করতে পারে। এবং ব্রেস্ট ক্ষেত্রে আমরা জানি যে স্টেজিং এবং গ্রেডিং খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রেডিং হচ্ছে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন। কি হতে পারে? ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পুর ডিফারেন্সিয়েটেড। আমরা সবাই জানি যাদের পুরলি ডিফারেন্সিয়েটেড থাকে তাদের আউটকাম খুবই পর।
Commonly a numerical grading system based on the scoring of 3 individual factors, nuclear pleomorphism, tubule formation, and mitotic rate is used with grade 3 cancers, roughly equating the poorly differentiated group. এবং এই লাইনটা আপনারা দাগায় রাখেন যে কি কি জিনিস আমরা গ্রেডিং এর ক্ষেত্রে দেখি। নিউক্লিয়ার প্লিওমরফিজম, টিবিউল ফর্মেশন, এখান থেকে কোশ্চেন আসেই। নিউক্লিয়ার প্লিওমরফিজম, tubule formation and mitotic rate. Nuclear pleomorphism, tubule formation and mitotic rate. এই যে রেটটা সেটার উপর ডিপেন্ড করে এবং গ্রেড 3টা হচ্ছে পোরলি ডিফারেন্সিয়েটেড এবং এটা পেশেন্টদের প্রগনোসিস অফ পোর। এখানে কিছু জিনিস আপনারা দেখেন যে কিছু টার্ম ইউজ হতো, সাইরাস মিনস হচ্ছে উডি, মেডুলারি মিনস হচ্ছে ব্রেইন লাইক স্ট্রাকচার, এগুলো আমরা জানতে হবে। আচ্ছা, কিছু জিনিস থাকে আমরা জানি ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিসেপ্টরগুলো আমরা টেস্ট করে থাকি যে সেসব ক্ষেত্রে আমরা কোন ট্রিটমেন্ট দিব। হার্টসেপ্টিন 2 রিসেপ্টর থাকে পজিটিভ, মিসেলেনিয়াস গ্রুপসে থাকে। আমরা এখানে দেখি যে জিন অ্যারে অ্যানালাইসিস অফ ব্রেস্ট ক্যান্সার হ্যাড আইডেন্টিফাইড 5 মেজর সাবটাইপ। এই লাইনটা আপনার একটু দাগান যে 5টা মেজর সাবটাইপে জিন অ্যারে অ্যানালাইসিস করে। লুমিনাল এ অ্যান্ড লুমিনাল বি, ট্রিপল নেগেটিভ, HER2 রিসেপ্টর পজিটিভ অ্যান্ড মিসেলেনিয়াস গ্রুপ। আচ্ছা, এরপরে আর এখানে কিছু নাই। আচ্ছা, এখন আমরা দেখি কারেন্ট নমেনক্লেচার কোনটা ইম্পর্টেন্ট। ডাক্টাল কার্সিনোমা ইজ দ্য মোস্ট কমন ভ্যারিয়েন্ট। এটা আপনাদের প্রথমে বলেছি যে ডাক্টাল কার্সিনোমা ইজ দ্য মোস্ট কমন ভ্যারিয়েন্ট উইথ লোবিউলার কার্সিনোমা অকারিং আপ টু 15% অফ কেসেস। নিচে আমি আপনাদেরকে এই জিনিসটা প্রথমেই দেখেছি। আচ্ছা, এখন আমরা এখানে একটা কিছু দেখি যে টিউবুলার কার্সিনোমা বলেছি যে ইনভেসিভ লোবিউলার ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, তারপর ইনভেসিভ কার্সিনোমা আছে। ইনভেসিভের মধ্যে ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা ইজ দ্য কমনলি মাল্টিফোকাল অর বাইলেটারাল হতে পারে, হেন্স দ্য ইনক্রিজিং ইউজ অফ এমআরআই ফর অ্যাসেসমেন্ট। সো আমরা প্রথমে বলেছিলাম এমআরআই যখন আমরা বলি যে হাই রিস্ক যেগুলা ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা সেক্ষেত্রে কিন্তু আমরা এমআরআই করে অ্যাসেস করব। এবং cases detected by the screening program are often smaller and better differentiated than those presenting to the symptomatic service at a special subtype. ইনফ্ল্যামেটরি কার্সিনোমা আমি বলেছি যেটা খুবই অ্যাগ্রেসিভ থাকে, এটা পেইনফুল সোলেন ব্রেস্ট which is warm থাকে, কিউটিনাস ইডিমা থাকে, and this is the result of blockage of the subdermal lymphatics with carcinoma cells। এবং এক্ষেত্রে পুরো অরেঞ্জ অনেক সময় আমরা দেখি। এবং ইনফ্ল্যামেটরি ক্যান্সার ইউজুয়ালি ইনভলভস at least 1/3 of the breast and may mimic a breast abscess। সো যদি আসে যে ব্রেস্ট অ্যাবসেস কে মিমিক্রি করে কে, সেটা হচ্ছে ইনফ্ল্যামেটরি কার্সিনোমা। সো আমরা জানি যে প্যাচেট ডিজিজ এক্সিমার সাথে এবং ব্রেস্ট অ্যাবসেসটা হচ্ছে ইনফ্ল্যামেটরি কার্সিনোমার সাথে মিমিক্রি করে। সো এটা খুবই অ্যাগ্রেসিভ, পেইনফুল থাকবে এবং ব্লকেজ হয় সাবডার্মাল লিম্ফেটিক্স। তো আপনাদেরকে লাইনটা দাগাতে হবে, সাবডার্মাল লিম্ফেটিক্স ইনভলভমেন্ট হলে ইনফ্ল্যামেটরি কার্সিনোমা হয়। আচ্ছা, কার্সিনোমা ইন সিটু is pre-invasive cancer that has not breached the epithelial basement membrane। প্রথমে বলেছি ইনসিটু কার্সিনোমা মানে আপনার এই কার্সিনোমাটা বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে যাবে না। এটা হতে পারে ইটেরাক্টাল কার্সিনোমা ইন সিটু অন লোবুলার কার্সিনোমা ইন সিটু। আচ্ছা, নেক্সট আমরা যদি যাই এখান থেকে এতটা কিছু কোশ্চেন আসবে যেখান থেকে একটু দেখি যে স্টেনিং ফর ইস্ট্রোজেন and progesterone receptor is now routine as their presence will indicate the use of adjuvant hormonal therapy with tamoxifen or an aromatase inhibitor। সো আমরা দেখলাম যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিসেপ্টর এখন ইনভ্যারিয়েবলি দেখা হয় যদি তাদের পজিটিভ থাকে, তখন আমরা একটা হরমোনাল থেরাপি দিতে পারি পেশেন্টদের ক্ষেত্রে, যেটা হচ্ছে tamoxifen or an aromatase inhibitor। আচ্ছা, যাদের হচ্ছে HER2 রিসেপ্টর পজিটিভ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা হার্টসেপ্টিন, এই যে আমরা দেখি লাইনটা দাগায় রাখি যে টিউমার আর অলসো স্টেন ফর HER2 or CERB2 a growth factor receptor as patient who are positive তাদের ক্ষেত্রে ট্রিটেড উইথ মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রান্সটুজুম্যাব অর হার্টসেপ্টিন। এই লাইনটা দাগায় রাখি, এটা খুবই ইম্পর্টেন্ট যে কোন এই গ্রোথ ফ্যাক্টরটা যদি পজিটিভ থাকে তখন আমরা তাদেরকে এই মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি দিতে পারি। মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপিটির নাম হচ্ছে ট্রান্সটুজুম্যাব, হার্টসেপ্টিন নামে পরিচিত। তার প্যাথোলজিস্টটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, আমরা সবাই জানি ফ্রেশ ফ্রোজেন সেকশন বা অ্যাবসিন নাম জানি। আচ্ছা, প্যাজেট ডিজিজ অফ দ্য নিপল, যেটা আমরা এখানে একটুখানি আবার পড়ি যে প্যাজেট ডিজিজ অফ দ্য নিপল ইজ এ সুপারফিশিয়াল ম্যানিফেস্টেশন অফ অ্যান আন্ডারলাইং ব্রেস্ট কার্সিনোমা। আমি আপনাদের বলেছি it presents like eczema like condition of the nipple and areola which persists despite local treatment করার পরেও persist করে। The nipple is eroded slowly and eventually disappear, nippleটা disappear করে। If left underlying
the underlying carcinoma will sooner or later become clinically evident. Nipple eczema should be biopsized if there is any doubt about its cause. মানে মোট কথা এক্সিমাতে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আপনাদেরকে এটাকে বায়োপসি করাতে হবে, নাহলে ক্যারসিনোমা মিস হয়ে যাবে, এমন একটা স্টেজে সেটা ফ্লেয়ার আপ করবে, তখন কিন্তু পেশেন্টের মর্টালিটি রেট বেড়ে যাবে। সো এখানে একটা লাইন লিখে রাখেন, দাগায় রাখেন, প্যাজিড ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই, প্যাজিড ডিজিজের প্যাথোলজিটা লিখে রাখেন, characterized by the presence of large ovoid cells with abundant clear pale staining cytoplasm in the Malpighian layer of the epidermis. Epidermis একটা Malpighian layer থাকে, সেটাকে আমরা বলবো যে large ovoid cells with abundant clear pale staining cytoplasm। মানে এটা হচ্ছে আমাদের এই লাইনটা মুখস্থ করতে হবে যে পেজের ডিজিজ ক্যারেক্টারাইজ হবে প্রেজেন্স অফ লার্জ। আমি বারবার বলছি যেন আপনাদের জিনিসটা মাথায় থাকে এবং শুনেই আপনারা অনেকখানি মনে রাখতে পারেন, এবং বইয়ের বই অবশ্যই পড়বেন, তবে বই পড়লে মাথার মধ্যে শব্দগুলো ক্লিক করবে যদি আপনার কানে শুনে রাখেন। আমার যেটা হয় পড়ার চেয়ে শুনলে আমার বেশি মনে থাকে। সো তাহলে প্যাজি ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ লার্জ ওভার সেলস উইথ অ্যাবান্ডেন্ট ক্লিয়ার পেল স্টেনিং সাইটোপ্লাজম ইন দ্য মালপিজিয়ান লেয়ার অফ দ্য এপিডার্মিস। চাইলে আপনারা একটু গুগল করে এই ছবিটা দেখে ফেলতে পারেন। আচ্ছা, এখন নেক্সট আমরা যদি দেখি যে ব্রেস্টের এই যদি আমরা এখানে দেখি যে প্যাজি ডিজিজ অফ দ্য নিপল আর হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ প্যাজি ডিজিজ, এই যে দেখেন প্যাজি ডিজিজের যে হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্সটা আমি একটা বললাম যে একটা পেল স্টেনিং হবে, তারপর হচ্ছে ওভার টাইপের সেল থাকবে, যে ওভার টাইপের সেল আছে, তারপর হচ্ছে অ্যাবান্ডেন্ট ক্লিয়ার পেল স্টেনিং সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম অনেকটা পেল স্টেনিং। ঠিক আছে, এটা হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল স্ট্রাকচার, দেখলে আপনাদের মনে পড়বে। আর প্যাথোলজিস আপনি নিপনের সময় বললাম যে নিপনের সময় থাকবে না, এক্সিমাটাস টাইপের লিশন হবে, যেখানে দেখতে পাচ্ছি আমরা লেফট ব্রেস্টে। আচ্ছা ঠিক আছে, নেক্সট যেটা বলছিলাম যে পেশেন্টের লিম্ফেটিক মেডসটা আমরা লিম্ফেটিক ড্রেনেজটা আমরা খুব ভালো করে পড়েছি। সো আমরা জানি যেহেতু ফার্স্ট অ্যাক্সিলাতে এটা ড্রেন করে, সো অ্যাক্সিলারি ফার্স্টে এফেক্টেড হবে, এবং টিউমার ইন দ্য পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ দ্য ব্রেস্ট আর মোর লাইকলি ড্রেন ইনটু দ্য ইন্টারনাল মেমোরি নোড। সো আমরা ড্রেন কে কোথায় করে সেটা আমরা পড়েছি। সো প্রাইমারি টু দ্য অ্যাক্সিলারি, আগে ফার্স্টে অ্যাক্সিলারি লিম্ফ নোডে যাবে, তারপর ইন্টারনাল মেমোরি লিম্ফ নোডে যাবে, আর ইন্টারনাল মেমোরি লিম্ফ নোডে গেলে অপোজিট ব্রেস্টে যাওয়ার চান্স থাকবে, এবং টিউমার পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ দ্য ব্রেস্ট, পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ দ্য ব্রেস্টে ইন্টারনাল মেমোরি লিম্ফ নোডে বেশি ড্রেন করে, এবং আমরা কোথায় কোথায় ড্রেন করে সে অনুযায়ী আমরা মেটাস্টেসিস হবে। আচ্ছা, ব্লাড স্ট্রিমের মাধ্যমে কিন্তু এটা স্কেলেটাল মেটসও কিন্তু হতে পারে, যতটা লিম্ফেটিক সিস্টেম দিয়ে হয় এটা কিন্তু ব্লাড স্ট্রিম দিয়েও কিন্তু জিনিসটা স্প্রেড করতে পারে। এবং আমরা জানি যে এই ব্রেস্ট কার্সিনোমা কিন্তু বনি মেটাস্টাসিস হয়। সো এই লাইনটা আপনারা দাগায় থাকেন যে কোথায় আগে হয়, লাম্বার ভার্টিব্রা, ফিমার, thoracic vertebra, ribs, color affected, and these deposits generally osteolytic lesion. So এই লাইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে osteolytic lesion মানে বোনসটাকে ভেঙে দিচ্ছে, খাওয়া টাইপের আপনারা দেখবেন এক্সরেতে osteolytic lesion। তার মানে সবার আগে লাম্বার ভার্টিব্রাতে যাবে, তারপর ফিমারে যাবে, thoracic ভার্টিব্রাতে যাবে, রিবসে আসবে, স্কাল মানে নিচ থেকে উপরের দিকে, লাম্বার থেকে ফিমারে যাবে, তারপর thoracic ভার্টিব্রাতে রিবস, স্কাল মেইনলি এফেক্টেড হবে, osteolytic lesion হবে। আচ্ছা, আর মেইনলি আর এছাড়া বোনস ছাড়া কোথায় কোথায় হতে পারে, লিভার হতে পারে, লাং হতে পারে, ব্রেন, লিভার, লাং, ব্রেন, অ্যাডেনাল গ্ল্যান্ড, ওভারে তো হতে পারে। সো আমরা এখানে দেখি টিউমার ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হ্যাজ শোন প্রগনোস্টিক সিগনিফিকেন্স এন্ড ক্যান বি ইউজড টু মনিটর রেসপন্স দেখার জন্য কিন্তু আমরা এখন অ্যানালাইসিস অফ পেরিফেরাল ব্লাড স্যাম্পল, পেরিফেরাল ব্লাডটাকেও কিন্তু আমরা সার্কুলেটরি টিউমার ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড ডিএনএ টেস্ট করে আমরা জানতে পারি যে প্রসেসটা কেমন। সো আমরা বলে ফেললাম যে ব্লাড স্ট্রিমে কোথায় কোথায় যাবে, ব্লাড স্ট্রিম এটা কিন্তু লিম্ফেটিকও স্প্রেড হয়, ব্লাড স্ট্রিমের মাধ্যমে ভার্টিব্রাতে যাবে, কোন কোন ভার্টিব্রাতে যাবে বনি মেটসটা জেনে ফেললাম, লিভারে হয়, লাঙে হয়, ব্রেন হয়। আচ্ছা, ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা যদি আমরা দেখি, এখানে একটা খুব ইম্পর্টেন্ট, অল দ্য এনি পোর্শন অফ দ্য ব্রেস্ট ইনক্লুডিং দ্য এক্সিলারি টেল মে বি ইনভলভ, ব্রেস্ট ক্যান্সার ইজ ফাউন্ড মোস্ট ফ্রিকোয়েন্টলি ইন দ্য আপার আউটার কোয়াড্রেন্ট। আমরা যদি এখানে একটা ছবি দেখি, এটা খুব ইম্পর্টেন্ট ব্রেস্টের, এই যে আমরা দেখি যে আপার আউটার কোয়াড্রেন্টে সবচেয়ে বেশি হয় 60%, আপার আউটার কোয়াড্রেন্ট। তারপরে যদি আমরা দেখি যে সেন্ট্রাল মানে নিপল এরিয়াতে 12% এবং ইনার আপার কোয়াড্রেন্টে 12%, এই তিনটা জায়গাতে সবচেয়ে বেশি ব্রেস্ট কার্সিনোমাতে ইনভলভ করে। তারপর এটা হচ্ছে হার্ট, লাম্পি হবে, ইনড্রয়িং থাকবে, ওভারলাইন স্কিনের সাথে অ্যাটাচ থাকবে, পুদা অরেঞ্জ থাকবে, আলসারেশন থাকবে, চেস্ট ওয়ালের সাথে ফিক্সেশন থাকবে, ডিস্টর্টেড একটা স্ট্রাকচার থাকবে, ম্যালিগনেন্টটা
দেখলে আমরা বুঝতে পারছি। এই যেটা হচ্ছে পদা অরেঞ্জ একটা কন্ডিশন অফ দ্য ব্রেস্ট, এই যে এখন একদম আলসারেটেড কন্ডিশন এবং এর প্রগনোসিস খুবই খারাপ। সো স্টেজিং অফ দ্য ব্রেস্ট খুব বেশি আমাদের লাগবে না, কোশ্চেন খুব বেশি একটা আসবে না। দ্য প্রগনোসিস অফ দ্য ব্রেস্ট ক্যান্সার, সো প্রগনোসিস অফ দ্য ব্রেস্ট ক্যান্সার জানার আগে আমাদেরকে জানতে হবে যে মেজর প্রগনোসিস কোনটা, মাইনর প্রগনোস্টিক ফ্যাক্টর কোনটা। সো মেজর প্রগনোস্টিক ফ্যাক্টরটা আমরা সবসময় মনে রাখবো টিএনএফ ফ্যাক্টর, মানে টিউমার সাইজ, গ্রেড অ্যান্ড লিম্ফ নোড স্ট্যাটাস। এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে আমরা জানবো যে পেশেন্টের আরো কিছু ক্রোনোলজিক্যাল ফ্যাক্টর আছে, যে হারসেপটেন পজিটিভ কি পজিটিভ না, তারপর নটিংহাম প্রগনোস্টিক ফ্যাক্টর কিরকম, তারপর পেশেন্টের কি ইনভেসিভ নাকি মেটাস্টাসিস হয়েছে, তারপরে আমরা দেখবো যে পেশেন্টের অনকোজিন গুলা পজিটিভ কিনা, BRCA1 BRCA2 পজিটিভ কিনা, এগুলো হচ্ছে মাইনর প্রগনোস্টিক ফ্যাক্টর। তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য ব্রেস্ট ক্যান্সার, মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ লাগে, কেমোথেরাপি দেওয়া হয় কাদের ক্ষেত্রে। এই যে ট্রিটমেন্ট অফ আর্লি ব্রেস্ট ক্যান্সার, কিওর, কন্ট্রোল, কনজারভেটিভ, প্রিভেনশন। সো কিওর হচ্ছে লাইকলি ইন সাম পেশেন্টস বাট লেট রিকারেন্স ইজ পসিবল, কন্ট্রোল লোকাল ডিজিজ, কনজারভেটিভ করবো ব্রেস্ট ক্যান, প্রিভেনশন অফ ডিলে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা মাস্টেক্টমি। মাস্টেক্টমিটা কি? is indicated for large tumor in relation to the size of the breast এর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে মাস্টেক্টমিটা করব। মাস্টেক্টমি করার অনেকগুলো আছে, যেমন পেটিস মাস্টেক্টমি আছে, মডিফাইড ব্রেস্ট মাস্টেক্টমি আছে, এবং ব্রেস্ট একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে ব্রেস্ট যখন আমরা মাস্টেক্টমি করব তখন কোন নার্ভ ইনজুরি হবে, পেশেন্টের পরবর্তীতে কমপ্লিকেশন কি হবে। দেখা যায় যে ব্রেস্টের ক্ষেত্রে অনেক সময় যে লং থোরাসিক নার্ভ ইনজুরি হয়, ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ ইনজুরি হয়। যদি ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভটা যদি ইনজুরি হয় সেন্টিনেল নিউট্রোফিল থেকে, তখন দেখা যাবে যে অনেক সময় পেশেন্টের সেই জায়গায় সেন্সেশন থাকে না। আবার দেখা যায় যে শ্রাগিং করতে পেশেন্টের প্রবলেম হয়, তখন বলবো যে আমরা লং থোরাসিক নার্ভটা ইনজুরি হয়েছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় কোশ্চেন আসে। আর পেটিস মাস্টেক্টমি বা ডাইসেকশন এন ব্লক কি কি স্ট্রাকচার থাকে, এই যে আমরা দাগিয়ে দিয়েছি, এটা মুখস্থ করতে হবে যে হোল ব্রেস্ট, লার্জ পোর্শন অফ স্কিন, দ্য সেন্টার অফ হুইচ ওভারলাইজ দ্য টিউমার বাট হুইচ অলওয়েজ ইনক্লুড দ্য নিপল, নিপলটা ইনক্লুড করা হয়, অল দ্য ফ্যাট, ফাশা, লিম্ফ নোড অফ দ্য এক্সিলা, এটা হচ্ছে পেটিট মাস্টেক্টমি। আচ্ছা, তারপরে এখানে আমরা বললাম যে নার্ভ টু দ্য সেটাস anterior latissimus dorsi thoracodorsal tongue should be preserved. The intercostobrachial nerve are usually divided in the operation and patient should be warned about sensation change postoperatively. এটা আমি আপনাদেরকে বলেছি। কনজারভেটিভ ব্রেস্ট সার্জারিতে আপনারা একটু লাইনটা দাগায় নেন যে ব্রেস্ট একটা ফুল রিমুভ করা হলো, মার্জিন অফ দ্য নর্মাল ব্রেস্ট টিস্যু একটা ওয়াইড লোকাল এক্সিশন দিয়ে করা হয়। তারপরে কোয়াড্রেনেক্টমি, ফুল ব্রেস্টটা না করে একটা কোয়াড্রেন্ট ব্রেস্টের ফেলা হয়। তারপর হচ্ছে দেয়ার আর ভ্যারিয়াস অপশন দ্যাট ক্যান বি ইউজ টু ডিল উইথ দ্য এক্সিলা, এক্সিলার ড্রেনের ক্ষেত্রে কিন্তু করা হয়। সো এখানে আপনি একটু দাগা রাখেন যে ইনক্লুডিং সেন্টিনেল বায়োপসি, স্যাম্পলিং, রিমুভাল অফ দ্য নোড বিহাইন্ড অ্যান্ড ল্যাটারাল টু দ্য পেক্টোরালিস মাইনর মাসেল, লেভেল 2। ফুল এক্সিলার ডাইসেকশন করলে আমরা লেভেল 3 বলতেছি। লেভেল 2টা আর 3 কি, এই যে নার্ভগুলোর যে রিলেশনটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে আপনারা যদি ছবিটা দেখেন তাহলে বুঝবেন যে থোরাকোডর্সাল নার্ভ, এই যেটা আমরা দেখতেছি থোরাকোডর্সাল নার্ভ, লং থোরাসিক নার্ভটাই দেখা যায় যে পেক্টোরালিস মেজর মাসেলের সাথে থাকে। ব্রেস্ট টিস্যু যখন ফেলা হয় তখন এই নার্ভটা কিন্তু অনেক সময় ইনজুরি হয় এবং পেশেন্ট হচ্ছে স্ট্রাগলিং এ অনেক সময় উইং অফ স্ক্যাপুলা ডেভেলপ করে পেশেন্টের ক্ষেত্রে, স্ট্রাগলিং বলছি, উইং অফ স্ক্যাপুলা ডেভেলপ করে পেশেন্টের। তারপর ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভটা তো অবশ্যই ডিভাইডেড হয় এবং সেক্ষেত্রে পেশেন্টকে আমাদের আগে কাউন্সিলিং করতে হবে যে সেখানে সেন্সেশনটা থাকছে না। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, এখানটা লাইন আমি দাগা রাখবো, দ্য রোল অফ এক্সিলারি সার্জারি ইজ টু স্টেজ দ্য পেশেন্ট অ্যান্ড টু ট্রিট দ্য এক্সিলা। এই এক্সিলারি সার্জারিটা ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমরা এক্সিলাটাকে যখন আমরা এক্সিলারি সার্জারি করব, এই এক্সিলার যে লিম্ফ নোডগুলো আছে সেটা হচ্ছে আমার মেইন টার্গেট। So presence of metastatic disease within the axillary lymph node remains the best single marker for prognosis. However, treatment of the axilla does not affect long-term survival, কিন্তু এফেক্ট করে না। বাট এইটার কারণে আমরা বুঝবো যে ব্রেস্ট যে মেটাস্টাসিস যে লিম্ফ নোডে হয়েছে সেটা কতটুকু হয়েছে, আমাকে কতটুকু ফেলতে হবে। সেটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা কখন লোকাল মানে ওয়াইড লোকাল এক্সিশন করব। আচ্ছা, এখান থেকে মোটামুটি আমি আপনাদেরকে বলেছি। এখন হরমোনাল থেরাপির ক্ষেত্রে আমি বলেছি যে 5 years of treatment is preferable for 2 years, এলানটা দাগিয়ে রাখবেন, এবং ট্যামোক্সিফেন হরমোনালটার নাম। The annual rate of recurrence is by 25% within a 70% reduction in the annual rate of death, এলানটা একটা দাগা রাখেন।
neoadjuvant chemotherapy, adjuvant chemotherapy আমরা জানি। So chemotherapy using a first generation regime such as 6-month cycle of cyclophosphamide, methotrexate and 5-fluorouracil will achieve a 25% reduction in the risk of relapse over a 10 to 15 years of period। আমরা relapse 25% কমাই দিবে তিনটা ড্রাগ, 5-fluorouracil, সাইক্লোফসফেট, মিথোট্রেক্সেট। এই জাস্ট এই তিনটা নাম মনে রাখলে হবে। আর আমরা জানলাম যে BRCA1, 2, BRCA2, তারপর হারসেপটিন 2 সম্পর্কে পড়লাম আমরা, এইটুকু মনে রাখলে হবে, আর বেশি কিছু এখান থেকে পড়তে হবে না। সো পেশেন্টের হচ্ছে গিয়ে ফলো আপ ব্রেস্ট ক্যান্সার আমরা কখন করব, 2 ইয়ারলি ম্যামোগ্রাফি করতে হবে, অফ দ্য ট্রিটেড অ্যান্ড কন্ট্রালাটারাল ব্রেস্টও দেখতে হবে, দ্যাট ইজ এ মুভ টু রিটার্ন টু দ্য পেশেন্ট আর টু দ্য কেয়ার। সো অপোজিট ব্রেস্টটাকে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ কোনো একটা ব্রেস্টে যদি এফেক্টেড হয় অপোজিট ব্রেস্টেও কিন্তু চান্স থাকবে ক্যান্সার ডেভেলপ করার। আচ্ছা, আর তারপরে যাদের ব্রেস্ট সার্জারি হয় তাদের ক্ষেত্রে কিন্তু লিমফিডিমা হওয়ার একটা চান্স থাকে, পোস্ট কেমো আর পোস্ট রেডিওথেরাপি লিমফিডিমা হওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, তারপর ব্রেস্ট রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা জানি যে সিলিকন জেল ইউজ করা হয় ইমপ্ল্যান্ট হিসেবে, তারপরে মাসেল ফ্ল্যাপ ইউজ করা, অ্যাডিসামাস ডরসি ফ্ল্যাপ, তারপর ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস মাসেল ফ্ল্যাপ ইউজ করা হয়। এই 2-3টা নাম জানলেই হবে আমাদের। আর ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংটা একটা ইম্পর্টেন্ট, আমি একটু আপনাদের বলে দিই যে এই লাইনটা একটু দাগায় রাখবেন যে ওদের এখানে শুরু হইতো আগে 50 এবং 64 বছরে থেকে শুরু হইতো, এবং 70 ইয়ার্স পর্যন্ত, আগে 50 ইয়ার্স থেকে শুরু হতো, 64 ইয়ার্স পর্যন্ত হইতো, এখন 70 ইয়ার্স পর্যন্ত রেগুলার বেসিসে স্ক্রিনিং করতো। 70 ইয়ার্স পরে হচ্ছে গিয়ে আর এখন আর স্ক্রিনিং করে না। A number of studies have shown that breast screening by mammography in women over age of 50 years will reduce case-specific mortality by up to 30%. এই লাইনটা আপনারা দাগা রাখবেন, ইউকে বেসিসের একটা জার্নাল। সো ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সারের যে দুইটা জিন সেটা আমি বলে ফেলেছি, BRCA1, BRCA2, P53 অবশ্যই অঙ্কোজিনটা আপনাদের খুব, প্রোটনকোজিনটা আপনাদের খুব মানে ইম্পর্টেন্ট লাইন দাগা রাখবেন, কোশ্চেন আসে। হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি আমরা জানি HRT, এটা হচ্ছে ইনক্রিজ রিস্ক ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার ইফ টেকেন ফর প্রলং পিরিয়ড অ্যান্ড ইন সার্টেন হাই রিস্ক গ্রুপ। সোল্যান্ড আপনার দাগা রাখবেন। দ্য মেল ব্রেস্টে একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো যে গাইনোকমার্সিয়া মেল ব্রেস্টের কারণ কি কি, এইগুলো খুব মুখস্থ রাখতে হবে। যে ইডিওপ্যাথিক কারণ, হরমোনাল কারণ, কারো যদি কোনো টেস্টিকুলার টিউমার থাকে, কেউ যদি ড্রাগ, লেপ্রোসি যদি থাকে, লিভার ফেলিওর যদি থাকে, ক্লিনফেন্টার সিনড্রোম যদি থাকে, ট্রিটমেন্ট অ্যাসোসিয়েটেড, তখন দেখা যায় যে জিনিসটা থাকে। আমরা জানি যে মেলদের 0.5% ক্ষেত্রে থাকে এবং তারা সময় 100% মর্টালিটি রেট, মানে তাদের সরি আমি 100% মর্টালিটি রেট বলছি, তাদের জিনিসটা প্রগনোসিস খুব বেশি খারাপ থাকে যাদের মেল কার্সিনোমা হয়। এবং the known predisposing cause include gynecomastia and excess endogenous or exogenous estrogen। এবং এখানে আর এছাড়া কিছু জিনিস আছে যে কিছু হতে পারে ব্রেস্টে, যেমন ল্যাপোমা হতে পারে, রেয়ার কজে সার্কোমা অফ দ্য ব্রেস্ট হতে পারে, মেটাস্টাসিস তো অন্যান্য জায়গা থেকেও মেটাস্টাসিস হতে পারে, এবং এটা করতে হতে পারে হজকিন ডিজিজ এন্ড আদার লিম্ফোমা, কারণ ওখানে হচ্ছে লিম্ফ নোডটা জানি যে হজকিন ডিজিজ এবং লিম্ফোমাতে লিম্ফ নোড এফেক্টেড হয় এবং ব্রেস্ট তো অনেক বেশি পরিমাণ লিম্ফেটিক্স থাকে, সো ওই জায়গাগুলো থেকেও কিন্তু ব্রেস্টে মেটাস্টাসিস হয়ে আসতে পারে। সো গাইনোকমেশিয়ার কজ গুলো কি কি সেগুলো আমাদের জানতে হবে, কোন কোন ড্রাগ গাইনোকমেশিয়া করে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। ইডিওপ্যাথিক, হরমোনাল, লেপ্রোসির সাথে থাকে, লিভার ফেলিওর, ক্লিনফেন্টার, এবং ট্রিটমেন্ট কি হতে পারে ঠিকঠাক করে দেখিয়ে নেবে। সো আপনাদের আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না হলে আমি আজকের মতো ক্লাসটা এখানে শেষ করব। আমার কাছে মনে হচ্ছে যে আমি অলমোস্ট ব্রেস্ট থেকে অ্যানাটমি, ব্রেস্টের হচ্ছে ক্লিনিক্যাল আইটেম যতটুকু লাগে, কোয়েশ্চেন ওরিয়েন্টেড, ইনভেস্টিগেশন কি কি লাগবে, বিনাইন ব্রেস্ট ডিজিজ কি, ম্যালিগনেন্ট ব্রেস্ট ডিজিজ কি, রিস্ক ফ্যাক্টর কি, কোনটা কি ইম্পর্টেন্ট, কোনটা কি জেনেটিক ফ্যাক্টর, ট্রিটমেন্ট প্ল্যান আমাদের কি কি হবে, আমরা কি কি ইনভেস্টিগেশন করব, সেগুলো অলমোস্ট আমরা কভার করেছি এক্সাম রিলেটেড, এবং আমরা রেশিওগুলা, প্রেডিক্টিভ ভ্যালুগুলা, এবং কোনটা কমন, কোনটাতে কত পার্সেন্টেজ, এগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। সো মনে হয় যে এর বাইরে আর খুব বেশি একটা ব্রেস্ট থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম।
তো আজকে আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন বা হচ্ছে এখানে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, তাহলে আমার মনে হয় যে অ্যান্সারটা সবার জন্য উপকৃত হবে, আমার অনেক কিছু শেখা হবে। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।